বিসমিল্লাহির রহমানির রহিম। তো ফার্স্ট অফ অল আমি ধন্যবাদ জানাচ্ছি যারা অল্প সময়ের নোটিশ বা দীর্ঘ সময়ের নোটিশ যেটাই বলি না কেন, যে দোজ ইউ অলরেডি জয়েন। এবং একটা কথা আমি যখন দিদার বলছিল তখন আমার কাছে হঠাৎ করেই মনে হলো যে আই এম ইনভেস্টিং লট অফ টাইমস টু মোটিভেট young people বা ইউ পিপল যে টু বিকাম এ সাকসেসফুল এন্টারপ্রেনার। তা আমার হঠাৎ করে বসে মনে হলো যে এই সময়টা আমি ইনভেস্ট করছি, এই সময়টা যদি আমি একটা ইন্ডিভিজুয়াল ইন্ডাস্ট্রির পিছনে সময় দিতাম তাহলে সম্ভবত মেবি আরও 10-12টা ইন্ডাস্ট্রি করতে সক্ষম হতাম আশা করি। বাট এখন তখন আবার এটাও মনে হলো যে আমি ইন্ডাস্ট্রি করি কী করব, আলটিমেট কি হবে। ইন্ডাস্ট্রি করে হয়তো কিছু লোকের কর্মসংস্থান হবে এবং হয়তো আমি ফিনান্সিয়ালি আরও বেনিফিট হব। কিন্তু তোমাদের সাথে বা যেই সময়টুকু দিচ্ছি, যে এই সময়টির মাধ্যমে যে কত হাজার এন্টারপ্রেনার তৈরি হবে, তাই না? তো তাহলে সেটা অনেক বেশি আমার কাছে মনে হয়। আবার একইভাবে এটাও মনে হলো যখন আমি নামছি তখন বলল স্যার অনেকেই আসে নাই, আবার অনেকে আসছে। তো আমি জাস্ট এটাই, যে বললো আমাকে, আমি তাকে একটাই বললাম যে দেখো, এন্টারপ্রেনার সবাই কিন্তু সব জায়গাতে কিন্তু রেসপন্স করে না এবং করবে না, এটাই বাস্তবতা। একজন এন্টারপ্রেনার জন্য অপরচুনিটি কখন, কোথায়, কিভাবে আসবে নোবডি নোজ। এন্টারপ্রেনার সবসময় চোখ কান খোলা রাখতে হবে। এন্টারপ্রেনার সবসময় তার নেটওয়ার্কিংয়ের যত রকমের সুযোগ থাকে তাকে বাড়াতে হবে। এন্টারপ্রেনার কিন্তু অনেক স্যাক্রিফাইস করতে হবে নেটওয়ার্ক বাড়ানোর জন্য, এবং যেটা আমি বারবার বলি, আমি আমার লাইফে চেষ্টা করেছি। তো তার মানে লক্ষ্য করে দেখো, আমি যেটা বোঝাতে চেষ্টা করলাম যে একটা এন্টারপ্রেনার হওয়ার জন্য, সাকসেসফুল এন্টারপ্রেনার হওয়ার পরে কিন্তু তখন তোমরা বিবেচনা করবা যে আমি কোথায় যাব, কোথায় যাব না, আমার টাইমটা ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না। বাট বিফোর become a very successful entrepreneur, you have to get, or you need to try to utilize all sorts of opportunity to bring and expand your network. তো যেমন আজকে তোমাদেরকে ডাকা হলো, দেখো খেয়াল করে দেখো যে কেন আমরা ডাকলাম। এটা কি ডেকে তোমাদের জন্য কতক্ষণ আমরা বক্তৃতা দিলাম আমাদেরকে উপকার হবে? নিশ্চয়ই না। আমাদের উপকার হবে যদি তোমরা উপকৃত হও। সেই কারণে আবার এবার তোমাদের কিছু কোশ্চেন আমরা পাঠিয়েছিলাম। তো এইবারে আবারও বারবার বলছি যে কি কারণগুলোতে তোমরা যারা ব্যবসা করছো তারা কেন তোমরা আরও স্পিড আপ হইতে পারছো না। কারণ এখন যে টেকনোলজি, এই টেকনোলজির বদৌলতে কিন্তু একজন ব্যবসায়ী কিন্তু সাকসেসফুল হওয়া উচিত 6 to 1 ইয়ারে। যে কেন কেন আমি বললাম 6 থেকে 1 বছরের মাথায় তোমরা সাকসেসফুল হতে পারো, এবং সেই আলোচনাগুলি আমরা একটু করতে চাই। কারণ অনেকেই হয়তো মনে করো যে ফান্ডটাই সবচেয়ে বড় প্রবলেম, কিন্তু বর্তমান যুগে ফান্ডটা কিন্তু বড় প্রবলেম না, এটা মানতেই হবে। যারা মানবা না, হ্যাঁ ফান্ড প্রয়োজন আছে, ফান্ডও প্রয়োজন আছে, কিন্তু ফান্ডটাও যে প্রয়োজন আছে এই প্রয়োজনীয়তা বোঝানোর মতো সক্ষমতা তোমার থাকতে হবে। ওই সক্ষমতা যদি তোমার থাকে তাহলে কিন্তু ফান্ড দেওয়ার জন্য লোকের কোনো অভাব নাই। কিন্তু তোমার সক্ষমতা নাই, প্রয়োজনীয়তাটাকে তুমি প্রপারলি আইডেন্টিফাই করতে পারছো না, তোমাকে কিন্তু কেউ ফান্ড দেবে না। তো এনিওয়ে, আমার মনে হয় যে আমরা ডাইরেক্ট তোমাদের কিছু কোশ্চেনের উত্তরে যাই। বাট এনিওয়ে, আমি যেটা প্রথম তোমাদেরকে বলি যে দেখো, আজকে তোমাদেরকে ফার্স্ট একটা অপরচুনিটি আমরা দিতে চাই যে দোজ হু অলরেডি স্টার্টেড এজ এ এন্টারপ্রেনার। আমরা আজকে সকালেই কিন্তু লাকিলি একটা সিদ্ধান্ত নিয়েছি, এবং এটা কিন্তু দেখো লাকিলি কাকতালীয়ভাবেই সিদ্ধান্তটা আজকে নেওয়া। সেটাও কিভাবে, একটা আমেরিকান একটা ইউনিভার্সিটি নতুন করে তারা শুরু করেছে এন্টারপ্রেনিউর ইন্টার্নশিপ। তো সেই কারণেই আমি কিন্তু আমাদের দিদার স্যারকে বললাম দিস ইজ এ গ্রেট অপরচুনিটি, যে তোমরা যারা এন্টারপ্রেনার হিসেবে যাত্রা শুরু করেছো, তোমরা আজকে থেকেই আমাদের ইউনিভার্সিটির এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্টের একজন ছাত্রকে তোমরা ইন্টার্নশিপ হিসাবে তোমাদের কাছে একজন ইন্টার্ন হিসাবে নিয়ে যাও, এবং তাদেরকে তোমাদের কোনো পেমেন্ট করতে হবে না। তোমরা তাদেরকে 3 মাস, বা যদি ওদের যদি ভালো লাগে সেটা আরও বাড়তে পারে, ওদের ভালো না লাগলে আগেও সেটা করতে, তোমাদের ভালো না লাগলে তোমরা 3 দিনেই তারে পাঠিয়ে দিতে পারো, তাই না? কারণ তোমরা আগে দেখতে হবে যে তোমাদের পারপাসের সাথে তার পারপাসগুলো মিট করে কিনা। তাহলে হবে কি, একটা এন্টারপ্রেনিউর মাইন্ডেড স্টুডেন্ট সে যদি তোমাদের সাথে ইন্টার্নশিপ করার অপরচুনিটি পায়, তাহলে সে তোমাদের এই প্রবলেমগুলি নোট করে নিয়ে আসলো,
ছাত্রদের সাথে কথা বললো, যেমন যে বলেছে যে ব্র্যান্ডিংয়ে আমি হেল্প চাই, কেউ বলেছে আমি মার্কেটিংয়ে হেল্প চাই, কেউ বলেছে আমি নেটওয়ার্কিংয়ে হেল্প চাই, তাই না? কেউ বলছে আমি একটু লজিস্টিক বা অন্যান্য জায়গায় হেল্পগুলো চাই। তো এই হেল্পগুলো কে করবে? আমি কি এখন তোমাদেরকে এই অল্প 1-2 ঘন্টা সব হেল্প করতে পারবো? কখনই না। তো সেই কারণে আমি বলি যে আমরা তোমাদের সাথে একজন আজকেই যদি তোমরা বলে যাও যে তোমরা কে কে তোমরা এটার জন্য প্রস্তুত, তোমরা আগে রেডি হয়ে যাও, এবং আমি দরকার হলো ওই ছাত্রছাত্রীগুলো যারা ইন্টার্নশিপে তোমাদের সাথে যাবে তাদের সাথে তোমাদের প্রবলেমগুলো নিয়ে আমি বসতে চাই। বসে আমরা লেটসি, এটা কিন্তু বাংলাদেশে একটা নতুন একটা দিক কিন্তু উন্মোচিত হবে যে তোমরা একজন ছাত্রছাত্রীকে তোমরা কিন্তু ইন্টার্ন হিসাবে তোমরা এখনই পেয়ে যাবা। তো তাহলে কি দাঁড়ালো যে এই যে মনে করো যে একজন হয়তো বললো যে আমার একটু ব্র্যান্ডিংয়ের, আমি কিভাবে ব্র্যান্ডিং করতে চাই, কিভাবে আমি পজিশন করতে চাই আমার এই সেক্টরে, এর জন্য কিন্তু স্পেসিফিক কিছু কিন্তু ক্রাইটেরিয়া আছে, স্পেসিফিক কিছু অ্যাক্টিভিটিস আছে। তো সেই জায়গাগুলোতে কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে আমাদের যারা ছাত্রছাত্রী তারা তোমাদেরকে হেল্প করতে পারবে। আসসালামু আলাইকুম। আসসালাম। আমার নাম ইঞ্জিনিয়ার হারুন রশিদ রাসেল তালুকদার। আমি টেক্সটাইলের কেমিক্যাল বিজনেস করি আমি 2014 সাল থেকে। এরপর 2017 সাল থেকে ম্যানুফ্যাকচারিং করতেছি। আপনার টেক্সটাইলের কিছু কেমিক্যাল আছে যেটা আসলে ফর্মুলেশনও বলা হয়, এবং 2018 সাল থেকে শুরু করি আমার ইলেকশনের পর থেকে সেটা বাংলাদেশের কনজিউমার প্রোডাক্টগুলো। হ্যাঁ, আমার পাশাপাশি আমি তো একটা বিজনেস করি না, আমার এখন রানিং 4টা বিজনেস। মাশাআল্লাহ। সো একটা বিজনেস RCIBD আপনারা সার্চ করলে পাবেন। সেটা হচ্ছে ডিটারজেন্ট পাউডার, টয়লেট ক্লিনার, ডিশ ওয়াশ, সল্ট, সয়াবিন অয়েল, সবগুলো এখানে আমার ম্যানুফ্যাকচারিং প্রজেক্ট ফ্যাক্টরি এখানেই নারায়ণগঞ্জে। আচ্ছা, হারুন না নাম? জি। আচ্ছা, আমি হারুনকে দিয়ে উদাহরণটা দিচ্ছি তাহলে। হারুন অলরেডি মাশাল্লাহ সে লট অফ ডাইভার্সিফাইড করে ফেলেছে, এখন অনেকগুলো বিজনেস সেট আপ করে ফেলেছে, এখন তার মার্কেটিং প্রয়োজন, তার হয়তো ব্র্যান্ডিং প্রয়োজন। কি প্রবলেম তোমার আছে? তোমারটাই নিয়ে কথা বলি, মানে ভেরি ফ্র্যাঙ্কলি বলো আছে, কারণ যেহেতু আমরা আজকে তো আমরাই। তুমি একটু মাইক্রোফোনটা আবার দাও, মানে আমরা দেখি তোমার এই কেস স্টাডি নিয়ে আমরা 2-1 কেস স্টাডি, মানে ভেরি ফ্র্যাঙ্কলি বলো যে আমার এই জায়গায় সাপোর্ট হলে ভালো হয়, এই জায়গায় তোমার দুর্বলতা আছে, একদম খোলাখুলি বলো। কারণ আমি একটু আবারও রিপিট করছি যে আজকে আমরা বসছি জাস্ট যে একটা ডায়াগনোসিস করার জন্য যে আমরা কিভাবে, কারণ এখানে অনেকেই বারবার বলেছি যে আরও কিভাবে তোমরা সাকসেসফুল হতে পারো, মানে আমি কিন্তু বারবার বলি যে তোমরা আরও কিভাবে সাকসেসফুল হতে পারবা, কিভাবে আরও বড় মাপের ব্যবসায়ী হতে পারবা, আরও দ্রুত পেনিট্রেশন করতে পারবা। আমাদের মূল টার্গেট কিন্তু এই জায়গা, কারণ তোমাদেরকে আমি থিওরি দিয়ে লাভ নাই, এগুলো ইন্টারনেটের বদলতে সব থিওরি মাশাল্লাহ আমার থেকে বরং অনেক ভালো থিওরি তোমরা জানো। তো বলো স্পেসিফিক্যালি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি ম্যানুফ্যাকচারিং করতে করি যেহেতু, সেক্ষেত্রে আমি প্রথম ফেসিং হয়ে গিয়ে মার্কেটিংয়ে। আমার যেহেতু মার্কেটিং ম্যানেজার আছে, ডাইরেক্টর আছে, এভরিথিং সবাই আছে, কিন্তু আরও যদি আমি মার্কেটিংটাকে ব্র্যান্ডিংটাকে আমি ভালো কিছু করতে পারি। ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে আপনার এখন আসতে মিডিয়া, হ্যাঁ, আপনার ইউটিউবে বলেন, ফেসবুকে বলেন, টিভিতে বলেন, এটার একটা স্টেজ দিয়ে কিন্তু এগুলো আপনার টিভিতে প্রচারণা হয়। কিন্তু আমার ফেসটা হচ্ছে দুই জায়গায়, শুধু আমার যেহেতু 4টা বিজনেস, 4টা বিজনেসেই কিন্তু আপনার মার্কেটিংয়ের সেক্টরে আসে। মার্কেটিংয়ের ফেসটাই আমি সবসময় মানে ফেস করি। এর পরবর্তীতে আসলে বিজনেস করতে গেলে আমি যেটা দেখি, একজন ভালো গাইডলাইন উপদেষ্টা লাগে, যেটা আমার একজন আছে, কিন্তু আবার ভালো আমার সঙ্গে একটু করার পরে আমি ওনাকে বাদ দিই। হ্যাঁ, এখন যদি আমাদের উপদেষ্টা হিসেবে যদি আমাদের ইউনিভার্সিটি আমাদেরকে যদি হেল্প করে সব সেক্টরেই, সব ক্ষেত্রেই, তাহলে আমরা সামনে এগিয়ে যেতে পারবো। এবার দেখো আমি হারুনের সলিউশনটা দিচ্ছি, তারপরে তোমরা হয়তো আরেকজন যদি কথা বলতে চাও। তাহলে হারুন কি হচ্ছে, ফিনান্সিয়ালি তুমি এখন সলভেন্ট, রাইট? তুমি বিজনেস সোর্সিং জানো, প্রোডাকশনে চলে আসছো। হাউ মেনি পিপল ইউ আর এমপ্লয়েড নাও? এখন আমার সব মিলে প্রতিটা যদি আমার 4টা বিজনেসকে ক্যালকুলেট করি, প্লাস 80 আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমার একটু জোরে হাততালি দাও না একটু, কি ব্যাপার? 80 জন পিপল যদি একজন হারুন আমাদের এমপ্লয়মেন্টে অপরচুনিটি করতে পারে, তো সো আমি যে কথা বলি তাহলে কি আমি রাইট বলি না যে একদিন আমাদের ছাত্রদের চাকরির জন্য মানে হাহাকার পড়বে যে কারো খুঁজে পাওয়া যাচ্ছে না, সব জব পেয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমি সলিউশনটা এইভাবে দিতে চাই। নাম্বার 1, হারুন আজকেই তুমি আজকেই কিন্তু একজন ইন্টার্নি তুমি এখান থেকে নিয়ে নিবা এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্টে। কে হারুনের সাথে ইন্টার্নি যেতে চাও? 3 মাস হইতে পারে, 6 মাস হইতে পারে, 1 বছর হইতে পারে, 2 বছর হইতে পারে। এটা চিন্তা করবা দুইভাবে। এখানে কিন্তু 2টা ফ্যাক্টর আছে। হারুন যাওয়ার পরে
সে কিন্তু পছন্দ নাও হইতে পারে, একদিনই বলতে পারে যে ভাই তোমার মতো পদার্থ দিয়ে আমার কাজ হবে না। আবার উল্টাটা হইতে পারে, ভাই তোমাকে আমার দরকার। অর্থাৎ আমরা একজন ইন্টার্ন, তবে আমি একটু যারা অন্টারপ্রেনার তাদেরকে বলবো তোমাদের একটু একটু অ্যাবজর্ব করতে হবে, কারণ মেবি এটা তো বুঝতেই পারো তোমরা একসময় ছাত্র ছিল, ছাত্র থাকা অবস্থায় মানসিকতাটা কিন্তু একটু অন্যরকম থাকে, সব কিছুই মনে হয় যে রঙিন, তাই না? সব কিছুই কিন্তু, তোমরাও ছাত্র ছিলে, আমিও ছিলাম, তখন কিন্তু সব কিছুই রঙিন, কোনো কিছুই কিন্তু আমরা আলটিমেটলি ব্ল্যাক দেখি না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখি না, কিন্তু বাস্তবে আসার পরে দেখি যে না, রিয়েলিটিটা আলটিমেটলি রিয়েলিটি, তাই না? রিয়েলিটি। তো এই জন্য হারুনকে যেটা করতো, আমি হারুন দিয়ে সবার উদাহরণটাই দিচ্ছি কিন্তু, তাহলে হারুন কি করলো, একটা ইন্টার্নি আজকেই সে সিলেক্ট করলো, বা 2-3জনকে সে বললো ঠিক আছে আসো, আমি 2-3জন থেকে একজনকে সিলেক্ট করব। ও যখন যাবে, ওই ছেলেটি বা ওই মেয়েটি যাকে সে নিবে ইন্টার্নশিপে, সে কিন্তু হারুনের এই যে যা কথাগুলো বললো তার কোম্পানির উপরে সেটা অ্যানালাইসিস করবে। ওই অ্যানালাইসিসের সাথে আমরা একজন শিক্ষককে ইন করে দেব। সেই শিক্ষকটা হইতে পারে রেলিভেন্ট ইন্ডাস্ট্রি, লাইক টেক্সটাইলে হইতে পারে, লাইক কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ড, কোন রিলেটেড তার লাগবে, যেটা সে বললো যে তার একজন উপদেষ্টা লাগবে। এখন একজন শিক্ষক যখন উপদেষ্টা হিসাবে যাবে, তখন সে কিন্তু তার সাথে খুব একটা ডেভিয়েট করবে না, আর ডেভিয়েট করলেও সেখানে কিন্তু গার্ডিয়ান হিসাবে আমরা আছি, আমরা সেখানে কিন্তু একটা ব্রিজিং ভূমিকা আমরা পালন করব, যাতে করে হারুন শুড নট ফেস এনি সোর্স অফ ট্রাবল। তাহলে হোয়াট উইল বি হ্যাপেন, যে ওয়ান অফ দ্য ইন্টার্নি উইল গো টু দ্য হারুন and he will assess all of his requirement, and coming back to the university he will talk with the relevant teacher, এবং সে ওই স্টাডিগুলো নিয়ে he will talk with the relevant teacher, he will talk with the student and try to find out the best solution. এবং এতে করে কী লাভটা হবে, একটা সময়ে মানে তার ব্র্যান্ডিং প্রবলেম আছে, তার হয়তো ডকুমেন্টেশন তৈরি করতে হবে, হি নিড লট অফ প্রমোশনাল ম্যাটেরিয়াল। কারণ আজকের যুগে বারবার একটা কথা বলেছি, যেমন আমি জানি না, তোমাদেরকে জাস্ট আমার একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, যে আমি জানি না যারা আমার সাথে কাজ করো, দোজ মে বি ইউ আর অ্যাওয়ার অ্যাবাউট ইট, যে হাউ ক্যান, আমার অনেকে জিজ্ঞাসা করে যে এতগুলো কোম্পানি এত কিছু আপনি কীভাবে চালান। তারপরেও দেখো আমার যতগুলো ক্লাস ভিডিও আছে, পুরো ইউনিভার্সিটির সব টিচারকে মিললেও তা হবে না, হোয়ার ইজ তারা ফুল টাইম টিচার, আর আমি তো পার্ট টাইমও না, আমি তো টিচারই না, আমি তো কোনো মানে কী বলে কোনো ক্যাটাগরিতেই পড়ি না। বাট লক্ষ্য করে দেখো যে আমার ধারে কাছেও নাই। হোয়াই? বিকজ অফ টেকনোলজি। তোমরা যারা এন্টারপ্রেনার তারা কিন্তু কোনো কিছু মিস করবে না। তোমরা যখন যেখানে কথা বলো, কথা শুনো, চেষ্টা করো নোট করার জন্য, রেকর্ড করার জন্য। দ্বিতীয়, আমি কিভাবে অপারেশন চালাচ্ছি, যারা আমার সাথে কাজ করে, এক সময় আমি করেছি একভাবে, এখন করি আরেকভাবে, কারণ এখন টেকনোলজি এত স্মার্ট, আমি দেশে থাকলে কিন্তু আলটিমেটলি আমার ব্যবসা খুব প্রবলেম হয়, দেশের বাইরে থাকলে আমি সবচেয়ে ভালো চালাইতে পারি। কীভাবে? ডিউ টু কজ অফ টেকনোলজি। দেশে থাকলে তো লোকজন আমার সাথে কথা বলতে বলতে অনেক কথা হয়ে যায়। এখন দেখো আমি কি করেছি, হোয়াটসঅ্যাপ গ্রুপের কথাই যদি আমি বলি, স্রেফ একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের কথাই যদি বলি, আমি আশা করি তোমরা প্র্যাকটিস করবা। এগুলো বিভিন্ন গ্রুপ করা আছে, পিসি গ্রুপ, ডিএসএ গ্রুপ, এই গ্রুপ, সেই গ্রুপ, এইটা ওইটা। এখন মনে করো আমি রাস্তায় যাচ্ছি, একটা আইডিয়া চলে আসছে, আমি কি করলাম, আইডিয়াটা দিয়ে দিলাম ওখানে। তাহলে আবার আইডিয়াটার সাথে একজন কিন্তু আমি সম্পৃক্ত করে দিলাম। এই যে কেন তোমাদের বলছি একজন ইন্টার্নি দরকার, কারণ তুমি তো আইডিয়া দিলে, আইডিয়া ইমপ্লিমেন্ট করতে হবে তো। তাহলে তুমি ওই ইন্টার্নিকে বলে দিলে, ভাই আমি যে আইডিয়াটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি যে রেকর্ড করে দিলাম, এটা তুমি একটু স্ক্রিপ্ট করে ফেলো, কে করবে, কোথায় করবে, কতদিনে করবে, কিভাবে করবে। আবার একইভাবে দেখো তুমি একটা মিটিং করছো, মিটিং করার সময় তুমি কি করতে পারো, তোমার রেকর্ডার, তোমার মোবাইল থেকে রেকর্ডারটা অন করে দিয়ে, এখন তুমি মিটিং কল করার পরে বলবো যে ওই সুমন সাহেব আসে না, জামান সাহেব আসে না, দিদার সাহেব আসে না, সো হোয়াট, ইট ডাজন্ট ম্যাটার, যারাই আসছে তুমি মিটিংটার সাথে সাথে রেকর্ড অন করে দিয়ে মিটিংটা তুমি রেকর্ড করো, রেকর্ড করে দিয়ে যারা আসে না তাদেরকে পাঠিয়ে দাও, আর একজনকে দিয়ে দাও, এটা একটা মিনিটস করো, করে এটা ফলো আপ করো। আবার তোমার কি হলো, সেখানে তুমি লিখে রাখো যে কোন টপিক্সের উপর তুমি মিটিং করতে, তাহলে জীবনে তোমার দ্বিতীয়বার আর ওই টপিক্সেরও তোমার আর মিটিং করতে হবে না। একটা সময় দেখবে তোমার সমস্ত টপিক্সের উপর তোমার কভার হয়ে গেছে। তখন কি হবে, তুমি তোমার আর্কাইভ থেকে বা তোমার ডাটাবেস থেকে বা গুগল ড্রাইভ থেকে তুমি লিঙ্কটা পাঠিয়ে দিয়ে বলবা যে এটা ফলো আপ করো। অর্থাৎ তোমাদেরকে মনে রাখতে হবে একটা থিওরি, আমি জানি না, আমি না জেনেও কিন্তু থিওরিটা প্র্যাকটিস করে আসছিলাম ব্যবসার প্রারম্ভ থেকে, যেটা এখন জানি যে এটা ব্যাংক অফ আমেরিকার একটা থিওরি। তোমরা ব্যাংক অফ আমেরিকার যদি কেউ ওয়েবসাইটে যাও, দেখবো ওদের একটা লেখা আছে, আমাদের আইডিওলজি হচ্ছে আমরা কোনো কাজ দ্বিতীয়বার করি না, একটি কাজ আমরা একবারই করি, দেন উই রেপ্লিকেটেড ইন দ্য হোল ওয়ার্ল্ড। এবং আমেরিকান পলিসি তাই। দেখবা যে এটা কেপস, এটা কি বলে, একটা রেস্টুরেন্টে জন্ম হয় আমেরিকাতে, তার পরের দিন সারা পৃথিবীতে চলে, কারণ ওরা একটা মডেল করে সারা পৃথিবীতে ছড়ে দেয়। আমরা কি করি, একটা মডেল করে ঝগড়া শুরু করে দিই, একটা মডেল করে। এনিওয়ে সবই জানো, এগুলো নিয়ে আমি কথা বলছি না। তো এই কারণে আমি যেটা হারুনের এইখানে আমি বললাম যে এই যে আমরা প্র্যাকটিসগুলি করছি,
এখন হারুন একটা ছেলেকে বা একটা মেয়েকে ইন্টার্ন হিসেবে নেওয়ার পরে এই প্র্যাকটিসগুলি আমরা তাকে শিখাবো বা আমাদের এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্ট থেকে আমরা হেল্পগুলো করতে চাই, যাতে করে একটা সময় হারুনকে উল্টা সবাই গিয়ে বলে যে কিরে বাবা তুমি দেখি কেমিক্যালে আসছো নাম্বার 1 হয়ে গেলা, তুমি দেখি অন্য প্রোডাক্টে আসছো প্রোডাকশনে আসছো তুমি নাম্বার 1 হয়ে গেলা, কিভাবে হলা? তখন কিন্তু আমরা একটু প্রাউডলি, যদি এই জায়গায় আমার সাকসেসটা হবে, তখন আমরা বলতে পারবো যে হারুনরে কিন্তু আমরা কিছু ট্রেনিং দিয়েছিলাম, তাই না? তখন কি লাভটা হবে? তখন হয়তো আমাদের একটা পার্সোনাল, যেটাকে আমরা বলি যে আমরা এই জায়গায় কিছুটা বলবো যে আমাদের কিছুটা ভাল লাগবে যে না সে আমাদের কথাগুলো শুনেছিল। একইভাবে যেমন অনেক রকমের, যেমন তোমরা জানো কি না যেটা হয় যে আমরা আমাদের ইউনিভার্সিটিতে কিন্তু এই মুহূর্তে আমাদের এমন কোনো লোক নাই, প্রত্যেকের গুগল সাইট আছে। আমি জানি না তোমরা তোমাদের অর্গানাইজেশনে আজকে থেকে বলো না, কারণ গুগল সাইটের জন্য কোনো পয়সা লাগে না এইটার জন্য, এবং গুগল সাইট কীভাবে করতে সেটার জন্য তোমার কারোর যেতে হবে না, বাংলায় আমাদের ছেলেমেয়েরা করে দিছে। হাউ ক্যান ইউ ম্যানেজ দ্য গুগল সাইট, এটা বেঙ্গলি তর্জমা সহ পেয়ে যাবা আমাদের অনেক ছেলেমেয়ে। তার মানে তুমি স্টাফটা কালকে সকালে ধরে দাও যে তোমার গুগল সাইট করো, তাহলে গুগল সাইট করলে তোমার স্টাফ কী করছে না করছে তুমি কিন্তু ইচ অ্যান্ড এভরিথিং জানতে পারবে। কালকে সকালে সে চলে যাবে, তোমার কোনো প্রবলেম হবে না, বিকজ ইউ আর গেটিং অল ইনফরমেশন ফ্রম দ্য গুগল সাইট, তাই না? আবার একইভাবে যেমন এখন আমরা নতুনভাবে শুরু করছি, কারণ আমরা একটা থেকে একটা স্টেপে আগাচ্ছি। এখন আমরা কিন্তু আগামী হয়তো 1 মাসের ভিতরে দেখবা আমরা চলে আসছি উইকিতে। ওই উইকিটা আবার আমরা ডেভেলপ করছি ইন্টারেক্টিভ হইতে, ওখানে কমেন্টস করতে পারবে, এডিট করতে পারবে, কোনোটা পাবলিকে থাকবে, কোনোটা প্রাইভেটে থাকবে, কোনোটা শেয়ারিংয়ে থাকবে। অর্থাৎ টেকনোলজিকে তোমাদের সবচেয়ে বেশি ব্যবহার করতে হবে, বারবার বলছি। তো তাহলে কি দাঁড়াচ্ছে যে আলটিমেটলি হারুন যেটা করবে, যে হারুনের তাহলে, এবং এই যে ইন্টার্নশিপ যেই ছেলেটা যাবে বা ইন্টার্ন হিসেবে যে যাবে, ও ইউনিভার্সিটিতে এসে ডিপার্টমেন্টের ছেলে মেয়েদের সাথে একটা ব্রিজিং করবে। কি ব্রিজিং? যে আমরা হারুন স্যারের প্রোডাক্টের উপরে আমরা একটা ফেস্টিভ্যাল করব, 3 দিন 4 দিন আমরা প্রজেক্ট করব, অ্যানালাইসিস করব, আমরা সব ছাত্রছাত্রী মিলে করব, কারণ ওখানে প্রসপেক্ট আছে। আর একটা কথা আমাদের সবসময় আমরা বলি যে আমরা যদি এইভাবে ছেলে মেয়েদেরকে তো অপরচুনিটি দিই, তাহলে তো গোপনীয়তা বলতে কিছু থাকে না। এইটা আমি তোমাদেরকে বলবো, যারা এই ধারায় বিশ্বাসী করো তারা ভালো এন্টারপ্রেনার কখনই হইতে পারবে না। আই এম সো সরি, কেউ আমার ভুল বুঝো না। কারণ গোপনীয়তা থাকবে শুধুমাত্র রেসিপিতে। খেয়াল করে দেখো, যেমন KFCর রেসিপি কাউকে জানানো হয় না, কোকাকোলার রেসিপি কাউকে জানে, তারপরেও জানে পাবলিক। তারপরেও ওদের কিছু, ওরা যখন সবাই জেনে যায় তখন আবার রেসিপি চেঞ্জ করে। তো তোমরা তো আর সেই রেসিপি নিয়ে কাজ করো না এখানে কেউ, তাই না? একটা কথা সবসময় মনে রাখবা, যে বলা হয় না যে নলেজটা যে যত বেশি শেয়ার করতে পারবা তত বেশি আলটিমেটলি তুমি উপকৃত হবা। কারণ বিজনেসের গোপনীয়তা যদি বলা হয় যে আমার বিজনেসে অনেক গোপনীয়তা আছে, তারা দেখবে ওই গোপনীয়তা নিয়ে মানে কবরে চলে যায়, তাদের এই গোপনীয়তা কিন্তু আর রিভিল করতে পারে না। এই জন্য আমি যেটা মনে করি বা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, যেমন আমি হয়তো বলি আমার ব্যবসায় কোনো গোপনীয়তা নাই। আমার ইমেইলে কিন্তু এখনও দেখো, আমার মতো লোকের ইমেইলে কিন্তু আমি আমার এক একজনের বৈশা বলি এই কাজটা করো, এই কাজটা করো, আমি কাজ করি তুমি কাজ করো। তো এখন যদি আমি বলি আমার এত গোপনীয়তা, এটা কিন্তু আলটিমেটলি কিন্তু আমি যেটা মনে করি যে এটা ঠিক না। কিছু গোপনীয়তা থাকতেই পারে, যেটা বললাম যে তোমার প্রোডাক্ট সোর্সিং বা এগুলো 2-1টা থাকতে, যেগুলো তোমার কাছে রাখবা। কিন্তু তোমরা এই যে আমাদের ছাত্রছাত্রীদেরকে ইনভলভ করে কিভাবে তোমরা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্রছাত্রীকে ইনভলভ করতে পারো, কিভাবে ব্র্যান্ডিং করতে পারো। কারণ আজকের যুগে কী হচ্ছে, রিভিউ করা যায়, ব্র্যান্ডিং করা যায়, প্রমোশন, অনেক রকমের কম্পোনেন্ট থাকে। তো আমি এই কারণেই যে হারুনকে বলবো, যে আমার মনে হয় যে হারুনের উদাহরণটা দিয়ে আমরা বললাম, তাহলে কি হারুন, কি ডু ইউ থিঙ্ক ইজ ইট রাইট? তুমি কি মেন্টালি রেডি? মানে আমাকে খুশি করার জন্য না, ডু ইউ থিঙ্ক যে তুমি একজন ইন্টার্ন হিসাবে একজনকে নিতে পারো, একজন বা দুইজনকে? অবশ্যই স্যার, আমি আপনার সাথে একমত এবং আমি চাই, কিন্তু আপনি যেটা বলছেন আমি এতক্ষণ চিন্তা করলাম, যদি আমার 4টা বিজনেস, 4টা আমাকে যদি আপনি দেন তাহলে আমি Very good, 4টা থেকে আলহামদুলিল্লাহ। ইয়া করতে আমরা আরেকটা জোরে হাততালি দাও না বেচারা। আমি চেয়েছি একজন, ও 4 জনকে চেয়েছে। তার মানে আমার মনে হয় যে এন্টারপ্রেনারশিপে 4 জন ছাত্র, তার মানে দেখো ইউ গট দ্য অপরচুনিটি। এবং তোমরা কিন্তু মাথায় রাখতে হবে, এটা আমি দিদার স্যার বা আমাদের যারা টিচাররা আছেন তাদেরকেও বলবো যে ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি অলসো, যাতে হারুন প্রাউডলি বলতে পারে যে আমি এই ছাত্রছাত্রীগুলো এন্টারপ্রেনারশিপে আসার পরে আজকে আমার ব্যবসা কিন্তু বাংলাদেশে আমি নাম্বার 1। কারণ নয়তো কিন্তু ও ডেফিনেটলি সে কিন্তু আরেকজনকে প্রমোট করবে না। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ। আমি আসরার, মানে অনেক গ্রেটফুল আপনার কাছে যে এরকম একটা ইভেন্ট আপনি অর্গানাইজ করেছেন। কারেন্টলি স্যার আমি অ্যাপারেল নিয়ে কাজ করছি, ম্যানুফ্যাকচারিং করছি। অ্যাপারেলে স্যার আমাদের খুবই লিমিটেড অপরচুনিটি, বাট আমি আরেকটা অপরচুনিটি তৈরি করেছি স্যার, সেটা হলো ট্রাভেল এজেন্সি নিয়ে। আমি অনেক বেশি থাইল্যান্ডে ট্রাভেল করি, অ্যান্ড আমি ওখানকার সাপ্লায়ারদের সাথে কথা বলেছি। সো যেটা Booking.com অথবা আগোডা যেটা করে, হোটেল থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আই ক্যান বুক ফ্রম মাই কান্ট্রি। এবং আপনি ওইখান থেকে যে কোনো প্রোডাক্ট নিয়ে আসতে চান বাংলাদেশে, ওইখানে তো স্যার একটা কাস্টমার ব্যারিয়ার আছে।
আমি বাংলাদেশে অর্ডার করে দিলে আমি ওই প্রোডাক্টগুলো নিয়ে আসতে পারবো। সো আপনার যে ট্যুরিজম যে ডিপার্টমেন্টটা আছে, সো আমার মনে হয় স্যার ওইখানে যদি কোনো কোলাবোরেশনের সুযোগ থাকে, উই ক্যান ওয়ার্ক দেয়ার। আচ্ছা, এখন দেখো এই যে আসরার যে কথাটা বললো, দেখো ওর অপরচুনিটি কোথায়। মানে আমি এই জায়গায় থ্যাংক ইউ ভেরি মাচ যে তোমরা কথা না বললে তো আমি সলিউশন দিতে পারবো না। আসরার কি করবে, এই যে তুমি কথাগুলো বললা, তুমি এটার উপরে কিছু হোমওয়ার্ক করতে হবে। ইউ নিড টু প্রিপেয়ার সাম প্রেজেন্টেশন। তুমি কি করতে চাও, কিভাবে করতে চাও, কি বেনিফিট চাও, কিভাবে তুমি ইম্প্যাক্ট তৈরি করতে চাও, ছাত্রছাত্রীদের কি বেনিফিট দরকার, আর কোন ডিপার্টমেন্টে তোমার দরকার, যে হ্যাঁ মাল্টিমিডিয়া থেকে আমি অ্যানিমেশনটা চাই, আমি বিজনেস থেকে আমি আমার এই ব্র্যান্ডিংটা চাই, ট্যুরিজম থেকে আমি এই ধরনের ছেলে মেয়েগুলো চাই। কারণ আমাদের ট্যুরিজম সেক্টরে কিন্তু আমাদের একটা ভালো অ্যাডভান্টেজ হচ্ছে, বাংলাদেশে মনে হয় এমন কোনো ভালো হোটেল নাই যেই হোটেলে আমাদের ছাত্রছাত্রীরা এখন আলহামদুলিল্লাহ নাই। প্রত্যেক জায়গায় কিন্তু ইউ উইল ফাইন্ড আওয়ার গুড প্রোডাক্ট, এবং অনেকে কিন্তু খুব ভালো অবস্থানে চলে গেছে। কেউ কেউ আমার মনে হয় যেমন ওয়েস্টিনে এখন সম্ভবত ওদের বিজনেস ডেভেলপমেন্টে যে আছে ম্যানেজার, সেও কিন্তু আমাদেরই অ্যালাম নাই। তো এইভাবে এখন তোমাকে কি করতে হবে, এটার প্রস্তুতির পর তুমি যেই কাজটা করবা, যে তখন তুমি কিন্তু ওই যে বললাম যে আমাদের একজন এন্টারপ্রেনারশিপের একজনকে তুমি তোমার হিসাবে ইন্টার্ন হিসাবে তুমি নিয়ে নাও। নেওয়ার পরে তুমি তাকে, কারণ একজনকে ব্রিজিং তোমার প্রয়োজন হবে, তখন সে এসে কিন্তু ডিপার্টমেন্ট হেড, আর ডিপার্টমেন্ট হেড আমার মনে একটু আগেই তোমাদের কথা বললো, সে তো কারো ফ্রেন্ড, কারো হয়তো ছোটো ভাই, কারো বড় ভাই। কারণ আমরা কিন্তু এবার ইচ্ছা করি আমরা ডিপার্টমেন্টে, এবং আমাদের শিবলি স্যার, যদি স্যার একটু আসেন, যেহেতু শিবলি স্যারও আসেন, উনিও কিন্তু এন্টারপ্রেনারদের নিয়ে, এবং তোমরা জানো যে উনিও একই কাজই করেন। তো এখন এই দুইজন স্যার যেহেতু আসে, এবং তোমরা জানো দুইজনই কিন্তু ছাত্রছাত্রীদের মিশে, তো ওনারা এন্টারপ্রেনারশিপের ওই ইন্টার্নশিপের ওদেরকে নিয়ে ব্রিজিংটা করে দিবে। কারণ আদারওয়াইজ তুমি যখন ডিপার্টমেন্ট এন্টারপ্রেনারশিপ আরে ট্যুরিজমের হেডকে বলবা, ট্যুরিজম হেড কিন্তু বলবে এখন না, এটা আমাদের কোর্সে নাই, এটা ইউজিসির পারমিশন লাগবে, হবে না। বাট ওই যে বললাম যারা থাকবে তারা একটা ফর্মুলা করে দিবে, করে তারা ট্যুরিজমের ডিপার্টমেন্টের সাথে তোমাকে ইন করে দিবে। তুমি ট্যুরিজমের একটা, দুইটা, তিনটা বা ক্লাস করাবা, করে তোমার প্রজেক্টটা সেখান থেকে করবা, তারাই তোমার জন্য মার্কেটে যাবে, তারা তোমার জন্য লিখবে, রিভিউ দিবে, তারা তোমার জন্য কি বলা যায় যে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কে কথা বলবে, একটা জায়গায় তোমার শেয়ার করবে, এবং তুমি হয়তো ট্যুরিজমের আমাদের হয়তো 400-500 বা 500-600 ছাত্রছাত্রী যারা আছে, অ্যালামনাই যাদের আছে, সবাইকে রিকোয়েস্ট করে তোমার ওই প্রমোশনটা তাদেরকে দিয়ে শেয়ার করালা, কমেন্টস করালা। মানে এই যে একটা অপরচুনিটি, একদিন হয়তো তুমি তাদেরকে কিছুই না, তাদেরকে তো বললা তোমাদের জন্য 10% ডিসকাউন্ট, বা তোমরা যখন আমার এখান থেকে কিনবা তোমাদের জন্য এই ধরনের একটা অপরচুনিটি আছে। অর্থাৎ আমাদের ছাত্রছাত্রীদেরকে তোমরা কিন্তু এইভাবে ইন্টিগ্রেট করতে হবে। তো তাহলে তোমরা যদি আসো তাহলে তো হয়ে গেল আমার কাজটা, তাহলে আমার কাজটা হয়ে গেল না। আবার তোমরা যখন বেনিফিশিয়ারি হবা, তোমরা যখন এখান থেকে ধীরে ধীরে তোমরা যখন দেখবা যে আরে আমি এই ইউনিভার্সিটি ট্যুরিজমের সাথে বা ডিপার্টমেন্টের সাথে এই কাজগুলো করার কারণে আমার কিন্তু রেভিনিউ বেড়ে গেছে। আবার আরেকটা কাজও কিন্তু করবা, কারণ যেহেতু আমি জানি যে তুমি অ্যাপারেল সাইডে কাজ করো, এখানে কিন্তু একটু অ্যানালাইসিস করবা, যে তুমি হয়তো একটু আগেই বলো যে অ্যাপারেল সাইডে অনেক চ্যালেঞ্জ আছে, অপরচুনিটি কিন্তু অ্যাপারেল সাইডে আছে, তাই না? সুতরাং ওইটাও খেয়াল করবা যে আমি এখানেও আরও কীভাবে ভ্যালু অ্যাড করতে পারি। কারণ যেহেতু তুমি আমার জানার মধ্যে তুমি টেক্সটাইলের ছাত্র না, তো সুতরাং তুমি তারপরে অ্যাপারেলস বিজনেসে গিয়েছো, তো তুমি এখানে অ্যাপারেলসের জন্য তুমি টেক্সটাইল ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করো না, সেখানেও তুমি একদিন ক্লাস, সেখানেও একদিন বসো, সেখানেও তুমি দেখো যে আমরা টেক্সটাইলে যেই ধরনের ইকুইপমেন্টগুলো নিয়েছি, তুমি এমন কোনো ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট সেখান দিয়ে তৈরি করতে পারো কি না। সম্ভব, লট অফ ভ্যালু এডিশন কিন্তু করা সম্ভব। যেমন দেখো অনেক সময় হয় কি, যেমন আমি জানি না তোমার নলেজে আছে কি না, ফিনল্যান্ড কিন্তু একটা সময় কাগজে সারা পৃথিবীতে তারা নাম্বার 1 ছিল, কারণ তাদের বনের কোনো অভাব ছিল না। তাদের থেকে কিন্তু ওই যে পেপারসের যে এটা আমরা কি বলি মোল্ড বলি সম্ভবত, তাই না, এই মোল্ডগুলো কিন্তু ওখান থেকে ম্যাক্সিমাম আসতো। কিন্তু এখন কি হচ্ছে, তোমার পেট্রোকেমিক্যাল বিভিন্ন রকমের অপরচুনিটি ইন্টারনেটের কারণে এখন কিন্তু পেপারের, জানো তো যে পেপারের কিন্তু মানে যেটাকে বলা হয় যে গাছ থেকে যেটা আসতো এটা কিন্তু এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো চেঞ্জ হওয়ার কারণে ওরা কি করলো, ওরা কিন্তু দেখো একটা ইউনিভার্সিটিকে দায়িত্ব দিয়েছে, এবং শুনলে খুশি হবা ওই প্রোডাক্টে যারা কাছে সেও কিন্তু একটা বাংলাদেশি একটা ছেলে মেয়ে কাজ করতেছে। ওরা যদিও আমাদের ইউনিভার্সিটির ছাত্র না, বাট আমাদের সাথে তাদের একটা ভালো রিলেশন আছে। ওরা কি করছে, গাছ থেকে টেক্সটাইলের ফাইবার তৈরি করেছে, এবং ওই ফাইবারের প্রথম যে ড্রেসটা তৈরি করছে সেই ড্রেসটা আবার তাদেরকে পরিয়েছে ফিনল্যান্ডের, কিন্তু ওখানে প্রেসিডেন্ট না, ওখানে বলে কিং বা কুইন, ওদের যে কুইন যে তাকে কিন্তু ওই ড্রেসটা তারা পরিয়েছে। এখন পরনের পরে এখন কিন্তু পুরো ফিনল্যান্ড অবাক যে তাইলে আমরা কেন আমরা গাছ থেকেই কেন আমরা টেক্সটাইল করবো না। তো এই জন্য আমাদের টেক্সটাইল ডিপার্টমেন্টের সাথে তুমি যদি ওই ধরনের একটা প্রোডাক্ট করে যদি তুমি বলো যে আমি এনভায়রনমেন্টাল ফ্রি, আমি একটা প্রোডাক্ট তৈরি করছি ফিনল্যান্ডের সাথে, ওই ব্রিজিংটা আমরা তোমাকে করে দেবো। কারণ তুমি তো জানো না ওই মেয়েটার কথা, যে মেয়েটা রিসার্চ করছে, তাই না, সে কিন্তু আমাদের এখানে এসেই কথাগুলো বললো, এবং তার সাথে আমাদের অলরেডি ভালো কিছু কাজ হচ্ছে। ওখানে একটা ব্রিজিং করে দেওয়ার পরে দেখা গেলো তোমার কাছে ওয়ার্ল্ডের বড় বড় জায়ান্টরা তোমাকে অ্যাডভান্স অর্ডার দিয়ে দিচ্ছে।
তার মানে এমন কিছু করতে হবে যেটা আর কেউ করে নাই। আর তুমি বা তোমরা এন্টারপ্রেনার হিসাবে যদি তোমরা এমন সবাই যা করছে তাই করো, তাহলে কিন্তু হবে না। তো তার মানে এমন কিছু করার চেষ্টা করো, বারবারই বলেছি যে এমন কিছু করার চেষ্টা করো যেটা আমি বারবার রিপিট করি, যেটা আর কেউ করে নাই। তাহলে তুমি কি হচ্ছে, মানে জিরো হবে না, হিরো না হইতে পারলো জিরো হবে না, অ্যাটলিস্ট একটা লেভেলে উঠে যেতে পারবা। ওকে, থ্যাংক ইউ স্যার। নেক্সট। স্যার কথার প্রসঙ্গে কথা আসলো, আমি যেহেতু কম্পিউটার ডিপ্লোমা করা আমি, হ্যাঁ, ঢাকা পলিটেকনিক থেকে এবং টেক্সটাইল করছি আমাদের ড্যাফোডিল থেকেই। তো সেই আলোকেই আমি একটা আইটি ফার্ম করছি, সেটা হচ্ছে গিয়ে ই কমার্স সাইট, সেটা bobpd.com। আমি একটু আমার প্ল্যানটা আমি আপনাকে শেয়ার করতে চাচ্ছি এবং আপনার কাছে আমি 1 crore% আমি হেল্প চাই। হ্যাঁ, যেহেতু আমি একটু ঠেকে গেছি ওই জায়গায়। সেটা হচ্ছে আমার সাইটটা হচ্ছে alibaba.com, হ্যাঁ, B2B সাইট। তো এখানে আমার যে প্ল্যানটা, ওরা তো বিজনেস করে, বিজনেস টু বিজনেস। তো আমি যে আনুষঙ্গিক যে বিজনেসগুলোর পরিপ্রেক্ষিতে আমি যে প্রবলেমগুলো ফেস করতেছি, সেটা হচ্ছে কি এসআর, মানে আমাদের মার্কেটিংয়ে যারা মাঠ পর্যায়ে কাজ করে এসআর। তো আমার এই সাইটটাতেই আমি এসআর, বাংলাদেশের যত এসআর আছে আমার এখানে থাকবে না, এখানে কাজ করবে আমার ফুল এই টেকনোলজিটা। অলরেডি আমি প্ল্যানিংটা আমার হয়ে গেছে, সফটওয়্যারগুলো ডেভেলপ হচ্ছে, আমি দিয়েছি। কিন্তু কিছু কিছু সফটওয়্যারের ক্ষেত্রে আমি প্রবলেমে পড়ে যাচ্ছি, যেগুলো আসলে নিয়ে আসা মানে আমার জন্য করা অসম্ভব হয়ে যাচ্ছে। তো এই কারণে আমি সাইটটার মার্কেটিং এখনও করতে পারতেছি না। এরপর আলিবাবা করতেছে কি 10% কমিশন নিচ্ছে, হ্যাঁ, প্রতিটা প্রোডাক্টের ক্ষেত্রে 10% কমিশন নিচ্ছে, যেটা আই হ্যাভ নো নিড। আমার এখানে প্রোডাক্ট আপলোড ক্ষেত্রে আমার দিতে হবে। এখানে 1 কোটি টাকা যদি কোনো কোম্পানি বিজনেস করে, তাহলে 10% হলে 10 লাখ টাকা দিতে হয়। আর আমার আমার $25, হ্যাঁ, 1 ইয়ারের জন্য $25, মানে এক্সেপশনাল কিছু আমার এটা আছে। যদি হয়তো আপনার আইটি টিমকে যদি আমি বলি, তাহলে হয়তো আমাকে একটু হেল্প করতে পারবে। আমি চাই যে এটা কিভাবে এই সামনে ক্ষেত্রেও আমি এগিয়ে একটু যাওয়া যায়। সাজেশন দিই সবার জন্যই, মানে আমি হারুনের এটার অন্যদেরকে বলি, অনেক সময় আমরা করি কি, উই আর ফাইটিং ইন দ্য কমন জোন, যেটাকে আমরা বলি রেড ওশান। উই আর ফাইটিং উইথ দ্য রেড ওশান, কারণ যেটা অলরেডি দেয়ার ইজ এ মার্কেট, দেয়ার ইজ এ কম্পিটিশন, দেয়ার ইজ এ লট অফ স্টেবল কোম্পানি। ইফ উই জাস্ট স্টার্ট দ্য সেম বিজনেস, দেয়ার ইজ এ হিউজ কম্পিটিশন অ্যান্ড ইট মে নট রিচ টু দ্য ডাইরেক্ট ডেস্টিনেশন। এই ক্ষেত্রে আমার বারবারই সাজেশনটা হচ্ছে, ট্রাই টু ডু সামথিং যেটা অন্য কেউ করে নাই, অর ট্রাই টু নেগোশিয়েট উইথ দ্য এক্সিস্টিং প্লেয়ার। সে তুমি আলিবাবারই কিন্তু তুমি এখন এজেন্ট হও না, আমি একটা কথার কথা বলছি কিন্তু, যা সেটা ডোন্ট টেক ইট অন্যভাবে আবার নিও না, যে তুমি আলিবাবারই হও না, অ্যামাজনেরই তুমি পার্টনার হও না, হয়ে তুমি ব্যবসাটা আগে করো, এক্সপান্ড করো, করে ইউ স্টাডি ইট। তারপর যেটা হলো, যেমন তুমি ডেভেলপমেন্ট করতে গিয়ে প্রবলেম হচ্ছে, এখানেও কিন্তু তুমি আগে তোমার প্রবলেমটা কী করার পরে তুমি একদিন এসে কিন্তু কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে অনেক ভালো ভালো ট্যালেন্ট ছেলে মেয়ে আছে, তুমি একদিন বলো না যে আমি 40টা ছেলের সাথে আমি একটু বসতে চাই, আমি তার সাথে পিচিং করতে চাই, আমার আইডিয়াটা তাদেরকে আমি বুঝাইতে চাই, তাদের সাথে বুঝাতে চাই, এবং তাদেরকে হয়তো তুমি একটু কি বলা যায়, যে হয়তো বলো একটু স্যান্ডউইচ খাওয়াবা বা একটু কফি খাওয়াবা, এনাফ। আমার মনে হয় আমাদের ছেলেমেয়েরা এই একটা স্যান্ডউইচ বা একটা কফি খেয়েও কিন্তু একজন অ্যালামনাইয়ের জন্য তারা সময় দিবে। তখন তুমি তাদের সাথে শেয়ার করে তোমার প্রেজেন্টেশন সব কিছু নিয়ে তাদের সাথে জিজ্ঞেস করো না যে শুডাই মোভ, তোমরা কী করো, অ্যানালাইসিসও করো, তাদের দিয়ে কিছু কেস স্টাডিও করো। কারণ আমি বলছি না, কারণ যেহেতু আমিও তোমাদের মতো, আমিও তো একসময় হাঁটি হাঁটি পা করে ব্যবসা করে আসছি, তাই না? জীবনে অনেক উদ্যোগ কিন্তু আমি নিছি, অনেক উদ্যোগ কিন্তু আবার আমি রাস্তায় ছুঁড়ে ফেলে দিচ্ছি, যে না এটা আমার দ্বারা হবে না। কিন্তু কথা হচ্ছে যে আমি হয়তো অ্যানালাইসিসটা অনেক দ্রুত করতে পারছি বলে অনেক কিছু আমি ছেড়ে দিছি। কারণ অনেক সময় আমি বলি যে আমার অনেক কোম্পানি আছে এখন, কিন্তু মানে অনেক অনেক কি বলা যায়, মিলিয়ন মিলিয়ন ডলারের কোম্পানি হয়ে গেছে, বাট আমি এখন বলতেও চাই না যে এইসব কোম্পানিগুলো আমি ওনার ছিলাম, 100% ওনার আমি ছিলাম, তাই না? যেমন হয়তো আমি এখনও বলি যে আমাদের একটা এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, এটার কিন্তু আমি একজন ওয়ান অফ দ্য ফাউন্ডার ছিলাম। কিন্তু আমি কিন্তু একটা সময় বলছি না, এইটা আমার জন্য পোষাবে না, আমার এই ইন্স্যুরেন্স থেকে ডিভিডেন্ড এগুলো নিয়ে আমার পোষাবে না, লেটস ট্রাই টু মুভ টু দ্য আদার ওয়ে। তো এইভাবে আমি অনেক কোম্পানি থেকে নিজে গুটিয়ে নিয়ে আসছি। কিন্তু আবার এটাও তো সত্যি কথা, আমি প্ল্যান করেই তো ওই কোম্পানিতে গিয়েছিলাম, তাই না? কিন্তু আমি আবার করে কিছু এটা অ্যানালাইসিস করি, তোমাদের এইখানে একটু অ্যানালাইসিস করো। কারণ তুমি হারুন একটা ই কমার্স সাইটের পিছনে অনেক সময় দিলা, দেওয়ার পরে তোমার আলটিমেটলি একটা ইনভেস্টমেন্ট টাইম, কারণ সবাই কিন্তু মনে রাখতে হবে একটা নির্দিষ্ট, যেটা আমি প্রায় বলি যে আমরা কিন্তু সবাই একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের জন্য আসছি, কারো ক্ষমতা নাই ওই টাইম ফ্রেমকে অতিক্রম করার। তার মানে আমাদের প্রত্যেকটা সময় কিন্তু টাকা ইম্পর্টেন্ট না, ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি অলওয়েজ এটা বলি, টাকা কিন্তু আমাদের কাছে সত্যিকার অর্থে ইম্পর্টেন্ট না, আমাদের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে টাইমটা, প্রপার সিদ্ধান্তটা, আদৌ আমি সঠিক সিদ্ধান্তটা নিচ্ছি কিনা, আদৌ আমি অ্যানালাইসিস করলাম কিনা, আদৌ আমি 10 জনের কাছে ফিডব্যাক নিচ্ছি কিনা, মার্কেট ডেপথনেস, কম্পিটিটিভ অ্যানালাইসিস আমি কতটুকু করতে পারি। আমি বলছি আমি শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ না,
কারণ যেটা আমি বারবার বলি, আমি শ্রেষ্ঠ না, কারণ আমি তো বললাম যে আমি অনেক কোম্পানি করে আমি কিন্তু ভেবছি না এটা হবে না, এটাতে আমি আগাইতে পারবো না। কিন্তু এখন আমি যদি গোয়ারের মতো ওটার পিছনেই ঠিকতে থাকি, আমি একটু খারাপ শব্দ বললাম, যে আমি যদি গোয়ারের মতো ওটার পিছনেই আমি লেগে থাকি, তাহলে কিন্তু একটা সময় কী হবে, আমি হারিয়ে যাব, আমি আর রিচ করতে পারবো না। তো এই জন্য এই জায়গাটাতেও কিন্তু একটু আমি হারুন ঠিক আমি সবাইরই বলবো যে তোমরা ওখানে একটু অ্যানালাইসিস করবা। এবং এই ক্ষেত্রে আমি আবারও রিপিট করছি যে আজকে তো আমি তোমাদের চোখটা খুলে দিলাম যে তোমরা নিজেরা প্রস্তুতি নিয়ে আসো, তোমাদের সাথে যারা ইন্টার্ন হিসেবে থাকবে তারা তখন এই ব্রিজিংগুলো করে দিবে। আমার ইম্পর্টেন্ট মিটিং আছে, সো আই উইল বি লিভিং ভেরি সুন। যেহেতু স্যার আছে এই কারণে আসলে আমার আশা আর কি, কারণ আই নেভার মিসড এনি প্রোগ্রাম যেখানে স্যার থাকে, পার্টিকুলারলি ইফ দেয়ার ইজ এনি ইয়াং entrepreneurship activity. First reason হচ্ছে আই এম সো গ্রেটফুল টু স্যার বিকজ আই এম দ্য বাই প্রোডাক্ট অফ স্যার। পার্টিকুলারলি আই স্টার্টেড entrepreneurship যেটা স্যারের ইন্সপিরেশন, এবং অ্যান্ড আই এম লাকিয়েস্ট ওয়ান যে আমাকে পুরো entrepreneurship লাইফে স্যার আমাকে গাইড করেছেন। ইটস জেনুইনলি ওয়ার্কড ফর মি। সো যেহেতু এখানে আমরা সোফার 2012-এ স্যারেরই নির্দেশনায় আমরা শুরু করেছিলাম আর কি ইয়াং এন্টারপ্রেনিউর অ্যাসোসিয়েশন, এবং আমরা একটা প্রোগ্রামও করেছিলাম স্যার 2012 অথবা 13-এ, যেখানে দেয়ার ওয়াজ লাইক 500 to 600 entrepreneur ইজ দেয়ার, এবং প্রায় পার্টিসিপেট করেছিল প্রায় 200-300-র উপরে আর কি। সো এখন হয়তো আফটার 7 to 8 years লেটার আই বেস্ট গেস দেয়ার উইল বি অ্যাটলিস্ট 3,000 to 4,000 entrepreneur is there into our network, but somehow we missed it because আমাদের যে মানে entrepreneur is kind of an ecosystem, like we can take support from you or you can support from me, meanwhile you could become my client or I can be your client. তো যেই কারণে এই ড্রিমটা স্যার আরও 8-10 বছর আগে থেকে ছিল, কিন্তু সামহাও কেন জানি মানে অনেক উদ্যোগী মানে হয়ে ওঠে না। এটা দেখা যাচ্ছে যে মানে স্যারের কাছে যেই কারণে আমার একটা প্রশ্ন আর কি, যেটা যে এটা কীভাবে ইনস্টিটিউশনালাইজ করা যায় আর কি, যেটা আমরা অ্যালামনাই নিয়ে অনেকবার ট্রাই করেছিলাম। স্টিল আই এম হোপফুল যে আমাদের প্রায় 40-50 হাজার মতো মনে হয়, 30-40 হাজার সব মিলে অনেক স্টুডেন্ট যেগুলি আছে এদের মধ্যে নেটওয়ার্ক এটা অনেক লার্জ হয়ে গেছে। সো আই গেস ইটস অ্যান আউট অফ স্কোপ, বাট অ্যাটলিস্ট ইফ উই ক্যান মেক ওয়ান প্ল্যাটফর্ম ফর দ্য অন্টারপ্রেনার, যে আমাদের নিজেদের যারা আছে প্রায়, তারপরে তো প্রায় এখনও এই 4-5 হাজার অন্টারপ্রেনার নিয়েও যদি কাজ করি, আই এম প্রিটি শিওর যে আমাদের যে লিঙ্কেজ আছে এবং যে বন্ডিং আছে এবং আমাদের যে লিডারশিপ আছে এবং পেট্রোনাইজেশন, আই মিন ইটস আনবিলিভেবল, যেটা কিন্তু আমরা অন্য কোথাও পাবো না। এবং সেই অন্টারপ্রেনারদের আমি যেমন আছে ডিপার্টমেন্ট আছে যে ধরনের কোনো সাপোর্ট নেওয়ার জন্য, তারপর হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল আছে, আর পাশাপাশি রিসেন্টলি যেমন আমরা হাইপারটেক সলিউশন লিমিটেড থেকে আমরা বিডার সাথে একটা কাজ করছি আর কি, মানে মাত্রই আমরা টেন্ডারটা পেয়েছি, প্রায় 6,000 অন্টারপ্রেনারদেরকে উইল বি ট্রেনিং ইন্টু 16 ডিস্ট্রিক্ট, প্রায় 2টা ডিভিশনের আমরা কাজ পেয়েছি আর কি। এবং আমার এবং মোস্ট অফ দ্য অন্টারপ্রেনারদের যদি জিজ্ঞাসা করা হয় কিছু বেসিক স্টাডির কারণে, কিন্তু বেসিক নলেজের কারণে সবাই অনেকগুলি ফেইলিউর স্টাডি আছে। সো আরেকটা হলো যেটা মেন্টরশিপগুলি, যে সাপোর্টগুলি যে দেওয়া যায় প্ল্যাটফর্ম থেকে, যেমন আই নো হোয়াই আই ফেইলড, সাকসেসেরটা তো হচ্ছে গিয়ে পরে, ফার্স্ট হচ্ছে যে কী কী কারণে ফেল করে। যেমন 10টা উদ্যোগ নিয়ে আমার সাথে বললে আমি বলতে পারবো যে এটা ফেল করার পসিবিলিটি ইজ স্ট্রং ইজ দেয়ার, আনলেস এই মার্কেট কম্পিটিটিভনেস। কারণ হচ্ছে কি আমরা একটা ওয়েতে চিন্তা করি, যেমন অনেকে আছে যেটা যে আইটিতে একজন খুব ভালো ইঞ্জিনিয়ার, লেটস স্টার্ট ইট, কিন্তু ইউএসএর বা সিলিকন ভ্যালির ইকোসিস্টেম এরকম না। সিলিকন ভ্যালি ইকোসিস্টেম হচ্ছে সে ইউ আর কাম আপ উইথ অ্যান ভেরি গুড আইডিয়া, দেয়ার উইল বি এ ফাইন্যান্সার, দেয়ার উইল বি এ মার্কেটার, দ্য টপ গাইস উইল কাম টু ইউ অ্যান্ড দে উইল সাপোর্টিং ইউ, দে উইল টেল ইউ তুমি শুধু ডেভেলপ দ্য প্রোডাক্ট, উইল বি সাপোর্টিং ইউ। তোমার ফাইন্যান্স নিয়ে টেনশন করতে হবে না, তোমার মার্কেটিং নিয়ে টেনশন করতে হবে না, তোমার ম্যানেজমেন্ট নিয়ে টেনশন করতে হবে না, অপারেশনে টেনশন করতে হবে। সো সামহাও আমাদের একটা এই মডার্ন এন্টারপ্রেনারশিপে, আই ডোন্ট নো, মেবি ইটস অনলি হ্যাপেন ইন টু বাংলাদেশ, যেখানে দেখা যায় যে মানে উই কান্ট মেক এ কো ফাউন্ডার মডেল, যে কো ফাউন্ডার হইতে পারে না। এবং স্যারের কাছে এটাও একটা কোশ্চেন যে এইটাকে কীভাবে চ্যালেঞ্জ ফেস করা যায়, কারণ আমি একই সাথে মার্কেটিং করব, তারপর হচ্ছে বিকজ আই ডোন্ট হ্যাভ ফান্ড, আমি ফান্ডটা রেজ করতে গেলেও মানে নো ওয়ান গোনা ফান্ড ইনটু মাই আইডিয়া। সো হোয়েন দে উইল বি হোয়েন আই ক্যান মেক সাম গুড ট্র্যাকশন অর এন গুড এক্সাম্পল, একটা লেভেল অফ আমরা যেটা বলি এমবিপি, তো এমবিপি তৈরি করতে গেলেও কিছু একটা ট্র্যাকশনের ক্ষেত্রে, মানে আমি যেটা দেখেছি আমরা 2012 সালে যখন স্টার্ট আপ ইকোসিস্টেম নিয়ে কাজ করি, দেয়ার ইজ লাইক 400 to 500, আই ওয়াজ দ্য কো চেয়ারম্যান অফ দ্যাট স্টার্ট আপ কাভার, তখন আমরা এগুলো সবগুলো রেজিস্টার করেছিলাম, করার পরে এখন আই 10 to 20 স্টার্ট আপ, অ্যান্ড হোয়াই ইটস গেটিং ফেইলিং। তার ভিতরে আই ফাউন্ড যে ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন ইজ ইউ ডোন্ট স্টার্ট উইথ এন কো ফাউন্ডার অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ ফাইন্যান্স। আরেকটা হলো যেটা মার্কেট পজিশনিং, যে আমি নিশটাকে, হোয়াট দ্য ইউনিক সেলিং পয়েন্ট, এই 3-4টা হচ্ছে গিয়ে আমাদের লার্নিং। সো যেই জায়গা থেকে হতে পারে ইট ক্যান বি এন
একাডেমিক রিসার্চ হইতে পারে, যেটা আমাদের যে ডিপার্টমেন্ট আছে এখান থেকে আমাদের কিছু ইনপুট দিতে পারে যে যে আমি এই ইন্ডাস্ট্রিটা নিয়ে কাজ করছি। তো যারা এখানে যারা স্টুডেন্ট আছে ওদের কিন্তু মানে দেয়ার অবজেক্টিভ ইজ টু লার্ন ফ্রম দ্য মার্কেট এবং দে ওয়ান্ট টু নো ফ্রম দ্য রিয়েল অন্টারপ্রেনার। ইটস এন অ্যামেজিং অপরচুনিটি। বাংলাদেশে একমাত্র একটা দুটো ইউনিভার্সিটি অ্যান্ড ডেফিনেটলি ইজ দ্য ফার্স্ট ইউনিভার্সিটি এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করছে। আমরা ওদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিলাম, তুমি বলো যে আমি এই মার্কেট নিয়ে কাজ করছি, ডু রিসার্চ অ্যান্ড লেট মি নো হাউ ইট ক্যান হেল্প মি অ্যান্ড ইফ ইউ আর ইন্টারেস্টেড ইভেন ইউ কুড বিকাম মাই পার্টনার। তো যেই কারণে স্যার মানে 8-10 বছর তো হয়ে গেল স্যার, আমরা এটা জেনুইনলি কীভাবে স্যার করা যেতে পারে। অ্যান্ড আই এম প্রিটি শিওর যে ডেফিনেটলি ইউনিভার্সিটি প্লাস ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম অ্যাজ ওয়েল এজ এখানে এখনো অনেক অপরচুনিটি আছে, অনেক অপরচুনিটি আছে Thank you. আমাদের প্রধানমন্ত্রী শুরু করে সবাই। হ্যাঁ, তো আমার মনে হয় আমি ফার্স্টে একটু সফিলকে খুবই সিরিয়াসলি একটা ধন্যবাদ জানাচ্ছি, বিকজ একটা সিরিয়াস ইস্যু যেটা সে তুলে নিয়ে আসছে, এটা আমিও মনে হয় ভুলে গেলাম। মানে আমারও হয়তো মাঝে মধ্যে মনে হলে, বিকজ ওই যে বললাম যে কেউ এটা লুক আফটার করে নাই, হি ইজ ভেরি রাইট যে আমরা একটা ইয়াং অন্টারপ্রেনার্স অ্যাসোসিয়েশন আমরা কিন্তু ফর্ম করেছিলাম। বাট এটা পরবর্তীতে আমরা কথা হলো যে এটা আমরা ইয়াং অন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন না করে আমরা এটা স্টার্ট আপ বাংলাদেশ করি। এবং মজার ব্যাপার হলো স্টার্ট আপ বাংলাদেশ করে যখন আমরা এটার পারমিশন নিয়ে ফেললাম, মিনিস্ট্রি থেকে নো অবজেকশনের জন্য গেল, তখন মিনিস্ট্রি নো অবজেকশনের এই চিঠিটা কিন্তু পাঠিয়েছিল বিভিন্ন মন্ত্রণালয়, যেহেতু স্টার্ট আপ বাংলাদেশ শব্দটা লেখা আছে। ইজরি বাংলাদেশ শব্দটা হলে এটা কিন্তু অনেক জায়গায় পাঠাইতে হয়। তো স্বাভাবিকভাবেই এটা কিন্তু আমাদের আইসিটি মিনিস্ট্রির চোখে পড়ে গেল যে স্টার্ট আপ বাংলাদেশ, বিকজ দে হ্যাভ প্ল্যান, তারা একটা অবজেকশন দিয়ে দিল। এবং এটা কিন্তু আলটিমেটলি দীর্ঘ প্রায় 1 বছর প্রক্রিয়া থেকে এটা এফডিসি সব জায়গাতে কিন্তু এটা পারমিটেড হয়েছিল। তো স্টার্ট আপ বাংলাদেশ বন্ধ হয়ে যাওয়ার পর যেহেতু ওরা অবজেকশন দিল, তখন কিন্তু আমরা নতুন একটা নাম দিলাম। বাট এটা আমার মনে হয় যেটা আমাদেরও কিছুটা দোষ আছে, বাট আমার মনে হয় পরে আর আমরা ফলো আপ করি নাই। তো যাই হোক, এটা ভেরি গুড একটা আমার মনে হয় তুমি প্রশ্ন নিয়ে আসছো। আমি একটু বলবো যে রোকন, এটা আমাদের মিশু এটা ডিল করেছিল। মিশু যেহেতু আসে আমাদের সাথে, পুরো ব্যাপারটা মিশু জানে। সেটা মিশুর সাথে আমার মনে হয় আমাদের একটা টিমকে ট্যাগ করে দিয়ে আমরা এখন নামটাকে চেঞ্জ করে দিয়ে আমরা ইয়ং অন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন নাম আমরা অ্যাপ্রুভালটা করে ফেলবো। তাহলে সুবিধা হলো আমাদের অন্টারপ্রেনারের এই যে কথাটা সফিল বললো, এই যে আজকে যে প্ল্যাটফর্মটা, তাহলে এই প্ল্যাটফর্মটা আমরা ওখান থেকে করতে পারি। কে মেন্টরিং হবে, কোথায় হবে, এবং যা যা কথাগুলো বললো আমার মনে হয় যে আমরা এখান থেকে এটা আমরা ইনিশিয়েট নিতে পারি। সেটা আমি একটু বলবো যে রোকনকে এটা একটু নোট করো। এবং দ্বিতীয় পয়েন্টটা যেটা সফিউলের বটে বললো, যে সেটাও কিন্তু আমি খুব অ্যাগ্রি করি, যে এই যে আমরা যেটা বললাম যে এডুকেশন সিস্টেমের সাথে মানে অন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্টের সাথে কীভাবে অন্টারপ্রেনারদের সাথে ব্রিজিংটা করা যায়, এটা কিন্তু আমি আজকেরও কিন্তু আমার মূল টপিক্সটা কিন্তু এই জায়গায়। সুতরাং এটা আমি অলরেডি কিছু পয়েন্ট আমি বলেছি যে আমরা আজকে থেকেই শুরু করি। যেমন সফিউলকেও বলবো যে তুমি নিজেও আজকে একজনকে তুমি বলো যে ঠিক আছে আমি এই লেভেলের একজন ইন্টার্নি চাই, 1 বা 2জনকে চাই, লেটস ট্রাই টু স্টার্ট ইট। তাহলে হবে কি, কারণ যেমন ওর একটা কথা কো ফাউন্ডার বা যেই লাস্ট পয়েন্টটা যেটা বললো, যে আমরা একটু আগে আমিও যেটা হারুনকে উদ্দেশ্য করে যেটা বললাম, যে এটা কিন্তু আমরা সবাই খুব ভুল করি, কোনো অ্যানালাইসিস ছাড়া আমরা কিন্তু ব্যবসা শুরু করি। তো এখন আমেরিকা কি করছে, আমেরিকা তো অনেক আগে থেকে শুরু করছে। তারা তো জানো যে 1900 সাল থেকে তারা কিন্তু শুরু করছে, 1935 থেকে তারা কিন্তু এডুকেটেড লোকজন সিরিয়াসলি ব্যবসা শুরু করলো এবং হার্ভার্ড ইউনিভার্সিটি তখন ডাইভার্ট করলো অন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করা। আমেরিকাতে তুমি যদি পেট্রোল পাম্প করতে যাও, তোমারে কোনো দিনও তারা অনুমতি, তুমি যদি বলো সারা পৃথিবীর সব টাকা এনে দিব, ইম্পসিবল, দে উইল নট অ্যালাউ ইউ। তারা বলবে কোথায় করবা, কত গজের ভিতরে আরেকটা পেট্রোল পাম্প আছে, তোমার ওই রাস্তায় সকালে এতটা থেকে এতটা কয়টা গাড়ি যায়, ওই এলাকার এই ইনহেবিটেন্টের ভিতরে কতজনের পার্সোনাল গাড়ি আছে, তারা কতটুকু কনজামশন করে, এবং তুমি নিজে এক্স্যাক্টলি কতটুকু গাড়ি তুমি কাউন্ট করছো। এটার সাথে সাথে তখন তারা আবার ওখানকার লোকাল কাউন্সিলে পাঠাবে যে ওর ডাটাগুলো কি রাইট আছে কিনা। তারা যদি বলে ডাটাগুলো রাইট আছে, তখন তারা যাবে তাদের যে ইন্টারনাল তাদের যে ডাটা আছে, যেটাকে আমরা বলি ব্যান বেজ, আমাদের যে ডাটাগুলো মেনটেন করে সেখানের সাথে মিলিয়ে দেখবে। দেখার পরে তারা যদি মনে করে এফেক্টিভ, অনলি তারা আমি একটা পেট্রোল পাম্প বললাম, কারণ বাংলাদেশে পেট্রোল পাম্প কিন্তু জায়গা হলেই পরের দিনই করতে পারো। একটা ম্যাকডোনাল্ডসে তুমি মনে করো পয়সা আছে, বা কোনো একটা বড় রেস্টুরেন্ট তুমি দিতে যাবে ফ্র্যাঞ্চাইজ, ইম্পসিবল, তারা তোমার কাছে সমস্ত ডাটা চাবে। কারণ ওই যেটা বলেন, কিন্তু এটা আমার দেশে আমরা করি না। তো এটা আমি এই কারণেই কিন্তু বারবার রিপিট করছি যে এটা এখন প্রয়োজন। এখন তোমাকে কম্পিটিটিভ অ্যানালাইসিস করা ছাড়া কিন্তু তোমরা কোনোভাবেই পারবা না। আর ওর লাস্ট কথাটা যেটা কো ফাউন্ডার বা এটা আমি একটা বুদ্ধি তোমাদেরকে দেই, এবং এটা আমি মনে করি যে আমাদের এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্টের সবাই এটা ফলো করো। আমরা কো ফাউন্ডার কিন্তু আমি বলবো তোমরা নিবা, তোমরা পার্টনার কো ফাউন্ডার নিবা, কিন্তু ভুলটা যেটা করে ফেলে আমরা তো নেই ইমোশনালি।
আমরা ইমোশনালি নেওয়ার কারণে ভেঙে যায়, কিন্তু তোমরা কেউ ইমোশনালি নিবা না। লেটস ট্রাই টু সেট ইট। বলো যে ভাই তোমাকে আমি কো ফাউন্ডার হিসাবে নিচ্ছি, বা ভাই মামা বা মামি বা খালা খালু আপনাকে আমি কো ফাউন্ডার হিসাবে নিচ্ছি বা পার্টনার হিসাবে নিচ্ছি। এই অ্যাগ্রিমেন্টটা আপনার ভালো না লাগলে আপনি চলে যাবেন, আমারে ভালো না লাগলে আমি চলে আসবো। অর্থাৎ মেক ইট ভেরি ক্লিয়ার, একদম ভেরি ক্লিয়ার অবস্থা। এবং দেখেন আপনার এত টাকা, আপনি যখন চলে যাবেন কিভাবে আসবেন, আপনি চলে যাওয়ার সময় যেই অ্যাসেট থাকবে সেই অ্যাসেটের আনুপাতিক হিসাব করে এইভাবে আপনি বেরোয় আসবেন। তো আমি বলবো যে কো ফাউন্ডার তোমরা নিবা কেন? কারণ কো ফাউন্ডার হওয়াতে লাভটা কি হবে জানো? লাভটা হবে তুমি কিন্তু একটা জায়গায় তুমি একটা ম্যাচ মেকিং করে তুমি যেটা কো ফাউন্ডার নাও, তাহলে সে কিন্তু তোমাকে অনেকগুলো কম্পোনেন্ট তোমাকে সাপোর্ট করবে। কিন্তু যখনই তোমার বিচ্যুতি ঘটবে, তার লিভ করার মতো থাকবে, তখন তোমার তো অ্যাগ্রিমেন্ট আছে সরি। তো যেহেতু অ্যাগ্রিমেন্ট আছে, তখন কিন্তু যে কোনো সময় তোমরা কিন্তু বের হয়ে আসতে পারবা। তো এই জন্য আমি ব্যক্তিগতভাবে কিন্তু প্রিফার করি তোমরা কো ফাউন্ডার নিবা। এবং আমি অনেক সময় বলি যে আমি প্রায়ই বলি, আমি ভুলে যাই, আমি কিন্তু ব্যবসা শুরু করেছি আমি একজন পার্টনার দিয়ে, এবং ভেরি গুড আন্ডারস্ট্যান্ডিংয়ে। এবং পার্টনার কিন্তু 1 বছর 2 বোন আমরা যখন শুরু করি তখন তো আমরা করছি ড্যাফোডিল পাবলিকেশন। পার্টনার বলে আমি আর টাকা দিতে পারবো না, তাহলে আমি আরেকজন ফ্রেন্ডকে নিয়ে আসি, বলে নিয়ে আসো। ওই ফ্রেন্ডকে বললাম দেখো তোমার যদি ভালো না লাগলে তুমি চলে যাবা, আমার ভালো না লাগলে তোমার বিদায় করে দিব। তো বলো ঠিক আছে। দেখো খুব সুন্দর আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। এবং এক পর্যায়ে কিন্তু 3 ফ্রেন্ড মিলে আমরা বললাম যে আমরা আলটিমেটলি ব্যবসা চালার জন্য আমি প্রথম বললাম যে আমার তোমরা বিদায় করে দাও, আমি আলাদাভাবে শুরু করি। কারণ ওদের আইডিওলজির সাথে আমার আইডিওলজি মিলে না। তখন কিন্তু ওরা বললো যে রে বাবা আমরা পারবো না, তুমি নাও, আমাদের বিদায় করে দাও। আমি ঠিক আছে, তাহলে আমাদের যে অ্যাগ্রিমেন্ট আছে, যা অ্যাসেট আছে মূল্যায়ন করে আমরা সেভাবে করে ফেলছি। এবং দেখো আমাদের কিন্তু তার ভিতরে একজন ফ্রেন্ড কিন্তু এখন সে মাল্টিমিলিয়নার, সে অনেক সাকসেসফুল। তো আমি এই কারণে বলবো যে তোমরা কো ফাউন্ডারটা নিতে হবে। কারণ একটু আগেই বলছি তোমরা পৃথিবীতে আসছো অল্প সময়ের জন্য। এভরি মিনিটস ইজ ইম্পর্টেন্ট, এভরি ডিসিশন ইজ ইম্পর্টেন্ট। তুমি একজন কো ফাউন্ডার নিয়ে যদি বেনিফিশিয়ারি হইতে পারো, অসুবিধাটা কোথায়? যেমন হারুন বললো আমার অনেক মেন্টর আছে, নিবা, অনেকের মেন্টর নিবা, দরকার হলে তাকে ছোট্ট একটা রেমুনারেশন দিবা। 2 মাস পরে তার মেন্টরিং দরকার নাই, তারা আগেই বলে দিবা যে আমার যখন প্রয়োজন হবে না আমি আপনার কাছ থেকে মেন্টরিং বাদ দেওয়ার রাইট আছে। কিন্তু ওইটা না করে তুমি কালকে সফিউলকে বললা ভাই তোমার মেন্টর হিসাবে নিচ্ছি, প্রতি মাসে 5,000 টাকা করে দিব, যখন খুব ভালো অবস্থায় হলো একদিন তারা বাদ দিয়ে দিলা। এটা অ্যাগ্রিমেন্টটা আগে করো, বাদ দিতে পারবা। ভুলটা কোথায় করো? অ্যাগ্রিমেন্টটা আগে করবা, যখন তাকে বাদ দিবা তখন সে কিন্তু হ্যাপি থাকবে। আর অ্যাগ্রিমেন্ট না করলে ওর ভিতরে কিন্তু একটা প্রতিক্রিয়া কাজ করবে, তখন সে তোমার এনিমি হয়ে যাবে। আর অ্যাগ্রিমেন্টে ধরে যে বললাম আমার 2 ফ্রেন্ড কিন্তু নাই, কিন্তু কেউ কোনোদিন শুনছো যে আমার সাথে যারা কাজ করে যে আমার কোনো ফ্রেন্ড এসে বলছে আমার ঠকাইছে? ইম্পসিবল। বরং আমি বলতে পারি 2 টাকা বেশি দিয়ে দিছি তোমাদেরকে। তো এই কারণে আমি বলবো যে তোমরা কো ফাউন্ডার এবং এই পার্টনারশিপটা এটা ভেরি কেয়ারফুল। নেক্সট বলো। আসসালামু আলাইকুম স্যার। সালাম। আমার টোটাল 7টা বিজনেস আছে। আমি তাহসিন তাজওয়ার, আমি ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্টের একজন ছাত্র। সো আপনি যে ছিলেন, আমি পার্টনারশিপের মাধ্যমে আমার টোটাল 7টা বিজনেস। আমি আমার একটা বিজনেস নিয়ে কথা বলবো যেটা হয়তো পসিবল ক্লায়েন্ট আমরা সবাই। আমার ওই বিজনেসটা হচ্ছে হচ্ছে আপনার বিজনেস গ্রোথ পার্টনার। সো আমরা বেসিক্যালি বিজনেস ডেভেলপমেন্ট কনসালটেন্সি সার্ভিস দিয়ে থাকি। আমরা সবাই হয়তো জেনে থাকবো যে আরভেঞ্চার 1 গ্রাজুয়েট পিক্স মামার আমি বিজনেস ডেভেলপমেন্ট কনসালটেন্ট, হ্যালোটাস্কের আমি বিজনেস ডেভেলপমেন্ট কনসালটেন্ট, নেক্সট পার্ক, এরপর ড্যাফোডিল আরেকটা স্টার্টআপ আছে আলোরও আমি গ্রোথ পার্টনার। সো এরকম লিডিং 10 থেকে 15টা কোম্পানিতে আমি বিজনেস ডেভেলপমেন্ট কনসালটেন্ট হিসাবে কাজ করছি। এছাড়া আমার নিজের প্রায় 7টা প্লাস কনসার্ন আছে। সো কেউ যদি বিজনেস ডেভেলপমেন্ট কনসালটেন্সি সার্ভিস নিতে চাই, সেক্ষেত্রে আমি উইলিংলি সবাইকে হেল্প করতে চাইবো। আচ্ছা এখন দেখো আমি ওর উদাহরণটা দিতাম, তাহসিন না, দিস ইজ দ্য বেস্ট মডেল এখনকার। দিস ইজ দ্য বেস্ট মডেল সারা ওয়ার্ল্ড ওয়াইড, এটা হলো সবচেয়ে বেস্ট মডেল। ওয়ারেন বাফেট কী কাজ করে? এই কাজটাই করে, ও তো জানে, তাই না? ওয়ারেন বাফেট কী কাজ করে খেয়াল করে দেখাও। ও তো বলে না যে সে তার স্টাফদেরকে নিয়ে প্রথম মিটিংয়ে বলে যে আমি 2টা বুদ্ধি দিচ্ছি, একটা হলো প্রফিট চাই, লস চাই না, আর দ্বিতীয়টা হলো ওই যে প্রথমটা বললাম এটা মনে রাখবা। তো এখন আমার মনে হয় যে এই যে তাহসিন যেই কথাগুলো বলে যে 7টা কোম্পানির সাথে সে গ্রোথ পার্টনার, লেটস তাকে দিয়ে একদিন একটা কোর্স ডিজাইন করা হয় না কেন? এটা আমি দিদারকেও বলবো, তুমি একটা কোর্স ডিজাইন করো এবং তোমার ভূমিকা আছে অন্টারপ্রেনার। আমাদের বিবিসিএল এর সাথে তুমি পার্টনারশিপ করো, কারণ বিবিসিএল এর মাধ্যমে তুমি যদি করো ওখানে কিন্তু তুমি কনসালটেন্সি পাবা, কোথাও 2% কোথাও 3% তুমি কিন্তু মালিকানা নিয়ে নিতে পারবে। কারণ দিস ইজ দ্য বেস্ট অপরচুনিটি। কারণ বিকজ একটা কথা বারবারই বলেছি যে তোমাদের এটা মাথায় রাখতে হবে, আল্লাহ পৃথিবীতে সবাইকে সব কাজের জন্য তৈরি করে নাই। এই জন্যই আল্লাহ সবার ফিঙ্গারপ্রিন্ট কারোর সাথে কারো মিলে না, এই জন্য চোখের মনি মিলে না, ডিএনএ মিলে না।
প্রত্যেকটা এক একটা কাজের জন্য তৈরি করছে। এখন সবচেয়ে বেস্ট প্লেয়ার হচ্ছে যে সব কম্বিনেশনগুলি একটা জায়গায় নিয়ে আসতে পারে, সে হলো সবচেয়ে বড়। যেমন আমি যদি বলি, আমি তো অ্যাকসেন্সে আমার কোম্পানিগুলো আমি পার্টনারশিপে চালাচ্ছি। এখন ওই যে আমাদের রিপন স্যার বসে আছে, কি ওর কোম্পানিতে আমি কোনোদিন গেছি বলো? ও তো যতগুলো ব্রাঞ্চ যা করতেছে আমি তো জানিও না, শুধু জানি যে ওই রোডে ওই মাথায়, তা আমি তো জানিই না। তার মানে আলটিমেটলি মালিক তো সেই, আমি তাকে কি দিচ্ছি? তাকে আমি সাপোর্ট দিচ্ছি, তাকে আমি কম্পোনেন্ট দিচ্ছি, আমার বুদ্ধিগুলো দিচ্ছি। তার মানে কি দেখো, আমি কিন্তু ইন্টারনাল কিন্তু আমি একটা ইন্টারপ্রেনারশিপ তৈরি করেছি। দ্যাট ইজ দ্য রিজন যে আমি অনেক সময় যে আমার জিজ্ঞেস করলে আমিও প্রবলেমে পড়ে যে আমার কোম্পানি কয়টা। তো এই কারণে আমি বলবো যে তুমি যে মডেলটা তৈরি করেছো, লেটস কাম টুগেদার। কারণ তুমি যদি তোমার মতো আরো 10টা তাহসিনকে তৈরি করতে পারো, তাহলে আমি মনে করি যে বাংলাদেশে কিন্তু তুমি অলরেডি একটা মডেল, তোমাকে আরো কনসালটেন্ট, কারণ তুমি একা কয় জায়গায় কনসালটেন্সি করবা? তুমি বাইরে তোমাকে নিতে পারো। তোমাকে কালকে যদি বলো যে স্যার আমার তো বিল গেটস ফাউন্ডেশন থেকে ডাক দিল, ও তো আমার $10 মিলিয়ন অ্যাকাউন্টে পাঠিয়ে দিছে, সেটা আমি মনে করি যে দ্যাট শুড বি দ্য বেস্ট। কারণ থিঙ্ক একটু ব্রডার হয়ে চিন্তা করো, কারণ তুমি যে সিস্টেমগুলি তৈরি করেছো, শেয়ার ইট। আর একটা কথা বারবার আমি বলছি যে প্লিজ, আমি এই যে একটু আগেও বলেছি শুরু করার আগে, আমি কিন্তু সব কিছু শেয়ার করি। এই শেয়ার করার মানেটা হচ্ছে আমার কিন্তু কমে না। আমার একটা প্ল্যাটফর্ম আছে, বেটার প্ল্যাটফর্ম, যেটা একটা ক্যারিয়ার এক্সেলেশন প্ল্যাটফর্ম। আমার সাথে বাংলাদেশে প্রায় 11,000 স্টুডেন্ট সরাসরি সংযুক্ত, এবং আমার সারা বাংলা 1,000 ভলেন্টিয়ার আছে। সো আমরা ওখান থেকে একটা প্রোগ্রাম লঞ্চ করেছি রিসেন্টলি, নো ইউর ডোমেন। সো হোয়াট ইজ নো ইউর ডোমেন? এ বেটার প্ল্যাটফর্ম যে জায়গাটাতে কাজ করে, আমরা ফোকাসি ক্লাস 9-এর স্টুডেন্টকে নিয়ে কাজ করি। সো সায়েন্স, কমার্স, আর্টস এই জিনিসটা তো বাসা থেকে নিয়ে দেয়। সো সায়েন্স পড়ে লাইফে কে কী করতে পারবে, কমার্স পড়ে কে কী করতে পারবে, আর্টস পড়ে কী করতে পারবে, এটার জন্য আমরা একটা সেশন করাই। অলরেডি আমরা বাংলাদেশে প্রায় 30টি স্কুলে এই সেশনটা করালাম। সো আমরা যারা ইন্টারমিডিয়েট কমপ্লিট করছে তাদের জন্য একটা অফার রাখছি, ওটা হচ্ছে নো ইউর ডোমেন। সো বেসিক্যালি আমি এক্সপেক্ট করছিলাম আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট, বাট আমি নো ইউর ডোমেন প্রজেক্টটা যখন লঞ্চ করি তখন আমি 50+ সিভিস পাই যারা অলরেডি মাস্টার্স কমপ্লিট। যেহেতু আমি এখনও আন্ডার গ্রাজুয়েট রানিং স্টুডেন্ট, সো তখন আমি পুরো বিষয়টা অ্যানালাইজ করলাম যে আমাদের জব মার্কেটে অনেক বড় একটা ঘাটতি আছে। সো আমি যে কোম্পানিগুলোতে কনসালটেন্ট, ওনারা আমাকে বলে যে আমাকে একজন এমপ্লয়ি আপনি রেফার করেন। আবার আমার সাথে যারা কাজ করে বা যারা জানে আমি কাজ করছি, তারা আমাকে বলে যে তাদের জব প্লেসমেন্টের কথা। সো আমরা এখানে 3 মাসের একটা আপনার ইন্টার্নশিপ প্রোগ্রাম আর কি লঞ্চ করেছি, যে আমরা প্রথম 25 দিন আপনাকে বিভিন্ন টাস্ক দিব এবং দেখবো যে আপনার ডোমেনটা কি, আপনি কোন জিনিসটাতে এক্সপার্ট। কারণ কারো যদি কমিউনিকেশন স্কিল ভালো হয়, সে মনে করে যে সে সেলসে যাবে, বাট বেসিক্যালি সেলস, ব্র্যান্ডিং, মার্কেটিং 3টা ডিপার্টমেন্টই টোটালি আলাদা, 3 জনের ডোমেনই আলাদা। সো আমরা প্রথম 25 দিনে ডোমেনটা সিলেক্ট করছি, পরের 25 দিনে আমি যে কোম্পানিগুলোতে কনসালটেন্ট সেখানে ওনাদেরকে বিজনেস ডেভেলপমেন্টের ইন্টার্ন হিসাবে অ্যাসাইন করে দিচ্ছি। সো 3 মাস পর ওনার একটা পোর্টফোলিও থাকছে, যে সে অ্যাকচুয়ালি গত 3 মাসে কী শিখলো, কী পারফরমেন্স করতে পারলো, কী আউটপুট করতে পারলো, দেন মার্কেটে যে কোনো কোম্পানি ওনাকে জব প্লেসমেন্ট করবে। thank you. তাছাড়া আমি 24টা কোম্পানির সাথে সাইন, যারা আমার ইন্টার্নদেরকে অ্যাকচুয়ালি জব দিবে। থ্যাংক ইউ। আমার মনে হয় আমি তাহসিনকে একটা দায়িত্ব দিতে চাই। তাহসিন, তুমি একটু সামনে আসো। ওরে আমার মনে হয় যে এই যে আজকের যে প্রসেসটা, এটা তো আমাদের ভিডিও থাকছে, তাই না? স্যার। তুমি এই প্রসেসটা নিয়ে এই যে ইন্টার্নশিপের যে মডেলটা আমরা আজকে এস্টাবলিশ করতে যাচ্ছি, যদিও বলছি যে এটা কিন্তু মজার ব্যাপার, আজকে সকালেই আমি আমেরিকাটা ইউনিভার্সিটিতে কিন্তু আমি শিখলাম, কালকেও আমি গতকালে আমি জানতাম না। তো তুমি এই মডেলটা টোটাল তোমার সাথে, তুমি ভলান্টিয়ার হিসেবে তোমার সাথে তোমার কিছু ক্লাসমেটকে নিয়ে নাও, 3-4জনকে নিয়ে তোমরা 4-5জন মিলে এটা পুরো প্রসেসটা তোমরা সবার সাথে কথা বলো, সবার ডাটাবেজ আছে, সবার সাথে কথা বলে কোন মডেলটা বেস্ট হয়, কিভাবে কাজ করলে। কারণ যেটা আমি একটু আগেই বললাম যে কাজ করে যদি বেনিফিট না হয় তাহলে কিন্তু অন্টারপ্রেনাররা বলে যে এগুলো নিয়ে আমাদের কোনো লাভ হয়নি। তো তুমি টোটাল প্রসেস ফ্লোটা কীভাবে কাজ করবে, কোন পদ্ধতিতে কাজ করবে, কিভাবে রিপোর্টিং করবে, কিভাবে ব্র্যান্ডিং কাজ করবে, কিভাবে বিশ্ববিদ্যালয়ের সাথে ব্রিজিংগুলো করবে। যেমন তুমি আরেকটা মডেল বলছো, এটা আমি তোমার সাথে সবসময় আমি এটা বলি, আমি স্কুল প্রতিষ্ঠা করার পিছনে কিন্তু আমার মূল কারণটা আমার এই জায়গায় ছিল, যে মূল অন্টারপ্রেনারশিপ কিন্তু আসে স্কুল থেকে। কারণ আমি বারবার বলছি যে আগে আমি না বুঝে সব কম্পিটিশন স্কুলে পার্টিসিপেট। আমি একটু অ্যাড করতে চাই, আমার ফার্স্ট বিজনেসটা আমার স্কুল লাইফ থেকেই ছিল। সো আমার ছোট্ট একটা স্টোরি আমি শেয়ার করি। আমি এসএসসি দিয়েছি 2015 সালে, এইচএসসি দিয়েছি 2017 সালে। সো আমার স্কুল লাইফ থেকে একটা বিজনেস ছিল। এরপর আমি ঢাকা চলে আসি, আমি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজে ভর্তি হই। বাট তখনই আমি রাইড শেয়ারিং কোম্পানি পাঠাওয়ার ব্র্যান্ড প্রমোটার হিসাবে আমার ক্যারিয়ার স্টার্ট করি। উইদিন 1 মান্থ আমি সেখানে টিম লিডার হই। এরপরে আমি পাঠাওতে বাইক অ্যান্ড কার অ্যাকুইজিশন অফিসার ছিলাম। আমি লাস্ট হ্যালোটাস লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ছিলাম। একটা অনলাইন ফ্যাশন হাউসে হেড অফ মার্কেটিং ছিলাম। একটা গ্লোবাল ই কমার্স সাইট হ্যান্ডক্রাফটের কারিগর ডট স্টোরে আমি হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট ছিলাম। সো আমি মার্কেটে প্রত্যেকটা স্লেপ ক্রস করে 4 বছর পরে সে নাও আমি বলছি আই এম দ্য সিইও। রাইট আমি 7টা কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড ডিলডান লিমিটেডের ফাউন্ডার অ্যান্ড সিইও। সো আমি ব্র্যান্ড প্রমোটার ছিলাম, অ্যাকুইজিশন অফিসার ছিলাম, ম্যানেজার ছিলাম, এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট। তারপর আমি এখন বলছি যে আমি কনসালটেন্ট। সো মার্কেটে প্রায় 15টা প্লাস লিডিং কোম্পানি বিজনেস ডেভেলপমেন্ট
টোটাল ডিপার্টমেন্টে আমি দেখি অ্যাজ এ কনসালটেন্ট। থ্যাংক ইউ। তো আমি যেটা বলতে চাচ্ছি, তোমাকে আরেকটা দায়িত্ব দিতে চাচ্ছি, তুমি এবং তোমার একটা টিম নিয়ে, যেটা আমার মনে হয় একটু আগে সফিউলের যে কথাতে আসছে, স্কুলগুলোতে তুমি অলরেডি কিছু ক্যাম্পেইন করছো। স্যার। কারণ আমি কিন্তু বলবো যে তোমাদের মূল আইডিয়াটা কিন্তু স্কুলের ছাত্রছাত্রীদের কাছ থেকে আসবে। স্যার। কারণ ওরা কিন্তু ওরা ক্লায়েন্টও, কিন্তু ওদের টেস্ট আর আমাদের টেস্ট কিন্তু এক না। যেমনিভাবে আমরা অনেক সময় বলি না যে আমাদের বাবা মার টেস্ট আর আমাদের টেস্ট কিন্তু এক না, আবার আমরা এখন বাবা হওয়ার পরে বুঝতেছি আমাদের ছেলে মেয়েদের টেস্ট আর আমাদের টেস্ট কিন্তু এক এক না। না। তো এইভাবেই পরিবর্তন হবে। আমার মনে হয় এখানেও আমি তোমাকে বলবো যে তুমি ডিপার্টমেন্ট থেকে একটা ইনিশিয়েটিভ নাও স্কুলগুলোর সাথে কাজ করার জন্য। জি স্যার, আমার প্ল্যান আছে আগামী এপ্রিল মাসে ঢাকার 50টি স্কুলে আমি ক্যারিয়ার অ্যাক্সেলারেশনে 2 ঘন্টা একটা সেশন করব। অলরেডি সহজ আমার সাথে একমত হয়েছে যে ওরা আমাকে এটার জন্য একটা ফান্ড আর কি স্পন্সর করবে 50টি স্কুলে প্রোগ্রাম করার জন্য। আমার টার্গেট আছে 2020-এর মধ্যে আমি বাংলাদেশের 1000 স্কুলে এই ক্যারিয়ার অ্যাক্সেলারেশন সেশনটা করাবো, যেটা 2 ঘন্টার হয়। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। প্রথমত স্যারকে ধন্যবাদ যে আমাদের অ্যালামনাইদেরকে একটা অপরচুনিটি দেওয়ার জন্য কথা বলার। আজকে লিপিয়ার, সবাইকে লিপিয়ারের শুভেচ্ছা। তো স্যারকে বলবো যে এই গেট টুগেদার প্রোগ্রামটা যদি আর একটু বেশি করা যায় তাহলে আমাদের যারা অ্যালামনাই আছি তাদের জন্য অনেক ভালো হয়। আমি তো শুরু করে দিলাম, এই জন্য তো বললাম তোমাদেরকে ইন্টার্নশিপ বা ইন্টার্নির ইয়েটা তো এই জন্যই আজকে ইনিশিয়েট করলাম। জি। আমার প্রতিষ্ঠান দেওয়ান আইসিটি, এটা কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট। আমরা প্রফেশনাল ট্রেনিং করাই, প্লাস আর এর পাশাপাশি আমার আরও 3টা প্রতিষ্ঠান আছে, এগুলো আইসিটি রিলেটেডই। আমি যেহেতু সিএসসি পড়েছি, আইটি রিলেটেড প্রতিষ্ঠান। তো আমাদের সবচেয়ে বড় যেটা হলো যে আমি রিসেন্টলি যেটা ফিল করছি, আমাদের ড্যাফোডিলের অনেক বড় একটা অ্যালামনাই আছে যাদের সাথে আমার ইন্ডিভিজুয়ালি আমাদের সবার পরিচয়টা নেই আমার মনে হচ্ছে। এবং এইটার রাইট কোনো একটা ওয়ে নাই যে আমরা এর মাধ্যমে লাইক একটা ওয়েবসাইট বা লাইক একটা গ্রুপ হয়ে গেছে। এটা তোমরা আগামী 7 দিনের ভিতরে ইনশাল্লাহ পাচ্ছ। একদম ফেসবুক থেকে আরও 5 টাইমস বেটার। যেভাবে তোমরা ফেসবুকে করো, এর লিঙ্ক করা, এর গ্রুপ করা, এই গ্রুপ করা, ওইটা তোমরা আগামী 5 থেকে 7 দিনের ভিতরে ইনশাল্লাহ পাচ্ছ। ইজ ভেরি পাওয়ারফুল। তোমরা মোবাইল অ্যাপস থেকে ইউ ক্যান ট্যাগ যে এই প্রোডাক্ট, এটা অনেক দিন আমরা কাজ করার পর ইট ইজ অলরেডি ডান। এটা টেস্টিং, আমার মনে হয় তোমরা 2-1 টেস্টিংয়ে থাকতেও পারো, আমি জানি না কেউ কি আসো না। থ্যাংক ইউ। অলরেডি কিন্তু টেস্টিং চলছে। থ্যাংক ইউ এবং স্যার। আমিও এটা মানে- আসলে খুব ফিল করছিলাম, কারণ আমরা এখানে অনেকের সাথেই হয়তো হাই হ্যালো আছে, কিন্তু একটা নির্দিষ্ট জায়গা নেই যেখানে আমরা আমাদের সব কিছু শেয়ার করতে পারি, বিভিন্ন প্রবলেমগুলো বা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা। আসলে নেটওয়ার্কিং যেটা বলছি, এটা আমাদের একটু গ্যাপ ছিল। তো আপনাকে স্যার অনেক ধন্যবাদ, যদি এরকম একটা হয় আমাদের জন্য বেটার। আচ্ছা, আমরা তাহলে আরেকটা সিদ্ধান্ত নিই দিদার স্যার, আমাদের এই ভিডিওটা আমরা ওই সোশ্যাল নেটওয়ার্ক যেটা আমরা করছি, যারা যারা এখানে ইনভলভ, আমরা এই ভিডিওটা ফার্স্ট ওখানেই আপলোড করব। থ্যাংক ইউ স্যার। স্যার, প্রতিষ্ঠান চালাতে গিয়ে আমরা যে জিনিসগুলো ফিল করি, একটা প্রতিষ্ঠান আসলে আমি এখনও জব করি, তো জবের পাশাপাশি যেহেতু আমি প্রতিষ্ঠানটা চালাচ্ছি, আমি 2 সাইড থেকে দেখার সুযোগ আমার হয়, অ্যাজ এ এমপ্লয়ি, অ্যাজ এ এমপ্লয়ার, 2টা সাইড থেকে আমি দেখতে পাই। তো আমাদের রিসেন্টলি যেই এমপ্লয়িরা যারা আছে, আমরা তাদেরকে যখন রিক্রুটমেন্ট পলিসিতে যাই, সেখানে সবচেয়ে ম্যাক্সিমাম কোম্পানিগুলি প্রবলেম ফেস করে মার্কেটিংয়ে আমার মনে হয়, এবং এই সেলস অ্যান্ড মার্কেটিংটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট। তো এখনকার এমপ্লয়িরা সবসময় যখনই আমরা তাদেরকে রিক্রুটমেন্ট প্ল্যানে যাই, তারা মার্কেটিং করতে চায় না। যখনই বলি যে আপনার জবটা মার্কেটিংয়ে হবে, তখনই সে একটু অন্যরকমভাবে ফিল করে যে না, মার্কেটিং করব না। তো অ্যাকচুয়ালি আমাদের যারা নিউ স্টুডেন্টস আছে এন্টারপ্রিনারশিপের, সবাইকে উচিত মানে এন্টারপ্রিনার হতে গেলেও আসলে মার্কেটিংটা জানা দরকার। তো এই জায়গাটাতে আমরা কিভাবে একটু ভালো করতে পারি, সেটা আপনার একটা সাজেশন আমরা চাই, যেন আমরা রিক্রুটমেন্ট পলিসিগুলোতে কিভাবে তাদেরকে আন্ডারস্ট্যান্ডিং করতে পারি, বা কি স্যালারি বা কিভাবে তাদেরকে নিয়োগ দেওয়ার পলিসিটা কি হতে পারে, আমরা এই জায়গাটা খুব ফিল করি অ্যাকচুয়ালি। এক্ষেত্রে আমি একটা ছোট্ট বুদ্ধি এখনই দিয়ে দিই। সেটা হলো যে যখনই কাউকে রিক্রুট করবা, আমার মনে হয় ফার্স্ট তাদেরকে বলো যে 15 দিন তুমি মার্কেটিংয়ের বা 1 মাস তোমাকে মার্কেটিংয়ের কাজ করতে হবে, এরপরে তোমার ফাইনাল করবো। কারণ তাহলে 2টা লাভ হবে। কারণ মার্কেটিংয়ের নেকটা কিন্তু অনেকে বুঝে না, আর সবার কিন্তু মার্কেটিংয়ের নেক নাইও, এটাও কিন্তু বুঝতে হবে। অনেকে কিন্তু মার্কেটিং করতে গেলে তোমার ডিমার্কেটিং হয়ে যাবে। তো সুতরাং আমার মনে হয় এটা তোমরা করতে হবে। কারণ আমরা রিসেন্টলি করে আমরা কিন্তু সাকসেসফুল হচ্ছি। আমরা আমাদের কি বলে অ্যাপ্রেন্টিসে আমরা কিন্তু মার্কেটিং একটা কম্পোনেন্ট রেখেছি, যে তাকে বিভিন্ন অফিসে বসতে হবে, বিভিন্ন জায়গায় প্রোডাক্ট মার্কেটিংয়ে যেতে হবে, এবং এটার রেজাল্ট আমরা আসছে। তো এই জন্য আমার মনে হয় তোমরাও যারা এন্টারপ্রেনার হিসেবে যাত্রা শুরু করছো, তোমরা নেক্সট রিক্রুটমেন্টে 1 মাস তাকে ম্যান্ডেটরি রেখে দাও, যে পারক না পারক তাকে মার্কেট, আর তাতে করে তোমাদেরও কিন্তু ইকোসিস্টেম বা পুরো একটা সলিউশন ডেভেলপ হয়ে যাবে। কোন প্রবলেম ফেস করছে, কাস্টমার কি বলে, এটা মনে হয় তোমরা
ফলো করতে পারো, বাট ইফ ইউ নিড আমাদের কাছ থেকে কিছু সাজেশন নিতে পারবা। স্যার আমার প্রতিষ্ঠানে এই মুহূর্তে ড্যাফোডিলের 3 জন অলরেডি জব করছে দীর্ঘদিন যাবৎ, এবং আমি তাদেরকে নিয়েও প্রাউড ফিল করি এবং তারা খুব ভালো সাপোর্ট দিচ্ছে। ক্রিয়েটিভ অ্যান্ড মাল্টিমিডিয়া টেকনোলজির 2 জন আছে, আর সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের 1 জন আমার এখানে জব করে, যারা অটোক্যাড এবং 3D ম্যাক্স ট্রেনিং করায় আমার এখানে। তো আমি আরও কিছু এমপ্লয়ি অ্যাজ এ ইন্টার্ন হিসেবে নিতে চাই আমার প্রতিষ্ঠানে। আমার যেহেতু ওখানে 4টা প্রতিষ্ঠান আছে, আমি 1 জন করে অন্তত 4 জনকে আমি এই অপরচুনিটিটা দিতে চাই। যদি কেউ এগ্রি করে আমি তাহলে তার সাথে হয়তো একটা মিটিং সেট করতে পারি স্যার। শিওর, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নেক্সট। আসসালামু আলাইকুম। আমার নাম সাইফুর রহমান আশিক। আমি সিভিল ডিপার্টমেন্ট থেকে ড্যাফোডিল পলিটেকনিক থেকে পাশ করেছি 2016 সালে। আমি যখন 2012-13 সেশনে ভর্তি হই, যাকে না বললেই নয়, আমাদের রিপন স্যার একদিন আমাদের ক্লাসে বলছিলেন যে পার্ট টাইম জব করার জন্য। কি কারণে? পার্ট টাইম জব করলে অনেক কিছু শেখা যায়। যে ফ্যামিলির থেকেই তুমি আসো না কেন, পার্ট টাইম জব করলে অনেক কিছু শেখা যায়। তো আমি 5th সেমিস্টার থাকা অবস্থায় সামিট টেলিকমিউনিকেশনে সাইড ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করি। কিভাবে? আমি 4th সেমিস্টার থেকে ওইখানে আমি কাজগুলো দেখতাম সামিট টেলিকমিউনিকেশনে, যে সিভিল ডিপার্টমেন্টের যে কাজগুলো ছিল, সেখান থেকে আমি 6th সেমিস্টারে উত্তীর্ণ অবস্থায় সাইড ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করি। 2018 সালে সিভিলে কমপ্লিট করে আমি টেলিকমিউনিকেশনে যোগ দিছি, যেহেতু সামিতে কাজ করি। তো 2018-তে স্যার আমি বাংলাদেশ টেলিকমিউনিকেশন বিটিআরসিতে একটা লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করি, জোনাল লাইসেন্স ব্রডব্যান্ড কোম্পানি। তো এখন স্যার কথা হচ্ছে যে একটা কোম্পানি দাঁড় করাতে গেলে অনেক অর্থায়নের দরকার হয় বা অনেক ডেভেলপমেন্টের দরকার হয়। আমার ডিস্ট্রিক্ট হচ্ছে যশোর, আমার জোনাল লাইসেন্স 21টা ডিস্ট্রিক্ট এরিয়া। তো বিজনেসটা ডেভেলপমেন্ট করার জন্য আমাদের ড্যাফোডিল গ্রুপে যারা আইসিটি ডিপার্টমেন্টে আছে তাদের সহযোগিতা আমি কাম্য করছি, এবং স্যার যদি কোনো অর্থায়ন আমাকে করা হয় তাহলে বিজনেসটা প্রথম হলো তুমি একটা ভালো কাজ অলরেডি করে ফেলেছো, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স তুমি গ্যাদার করেছো। দ্বিতীয় হলো লাকিলি আমাদের নিজেদের একটা এসপি কোম্পানি আছে, সুতরাং আমার কাছে মনে হয় যে আমরা তোমার টোটাল হেল্প করতে পারবো, কারণ যেহেতু আমাদের কাছে ইনফ্রাস্ট্রাকচার এবং আমাদের কিন্তু সারা বাংলাদেশের লাইসেন্স আছে, সুতরাং এইটা তোমার জন্য এডিশনাল পয়েন্ট হবে। স্যার আমি জোনালের জন্য অ্যাপ্লাই করছি, জোনাল পেয়েছি, এবং ন্যাশনাল আইডের জন্য অ্যাপ্লাই করছি, ওইটা বিটিআরসি থেকে ওইটাও পাবা, ওইটাও হয়ে যাবে। ওইটা তুমি তাহলে যেটা করো, আমার মনে হয় আমাদের ভেঞ্চার ক্যাপিটালে, যেহেতু রিপন স্যার তোমার এখানে আছি, আমার মনে হয় যে আমাদের ভেঞ্চার ক্যাপিটাল তোমাকে ব্রিজিং করে দিলে তুমি টোটাল তোমার এফেক্টিভ, কারণ আমরা বারবার একটা কথা বলি, ফান্ডিংটা তখনই দরকার যখন তুমি শুরু করছো, কিন্তু শুরু না করে তুমি যদি টাকা চাও কেউ কিন্তু এখন না স্যার, আমি শুরু করছি স্যার, আমার অফিসে গিয়েছিল, শুরু করলে আমার মনে হয় ইউ উইল গেট সাপোর্ট। আর একটা কথা যেহেতু তোমরা বারবারই বলেছো যে ইটস এ ভেরি গুড অপরচুনিটি অ্যান্ড দিস দ্য রাইট টাইম, কারণ এখন আমাদের অ্যালামনাইরা কিন্তু প্রত্যেকটা সেক্টরে চলে আসছে, তাই না? এমন কোনো সেক্টর নাই, তুমি বিচার ব্যবস্থা যাও, এখন তুমি বিচারকের আসনে দেখবা আমাদের ছেলেমেয়েরা চলে আসছে, পুলিশে যাও, পুলিশে আমাদের ছেলেমেয়েরা চলে আসছে, তুমি প্রশাসনে যাও, প্রশাসনে আমাদের ছেলেমেয়েরা চলে আসছে। মানে বলছি যে এমন কোনো ক্ষেত্র নাই, কারণ আমার মনে হয় যে যেহেতু আমি ফ্রিকোয়েন্ট ভিজিট করি, আমি রিয়েলি খুব এনজয় করি, এখন এমন কোনো ক্ষেত্র নাই যে যেখানে আমি খুঁজে পাই না আমাদের লোকজনকে, তাই না? তো এটা আমি মনে করি যে এটা একটা অপরচুনিটি, যে বিজনেসে কোথায় কোন ডিস্ট্রিক্টে কারা আছে, কোথায় আছে, কে আছে। যেমন হয়তো দেখা গেল যে আজকেই সকালে আমি খবর পেলাম যে আমাদেরই একজন ছাত্র অনেক আগের পাশ করা, সে একটা উপজেলা ইএনও। তো একটা উপজেলা ইএনও হওয়া মানে তুমি তো বুঝতেই পারো যে সে কিন্তু খুব ইজি সাপোর্ট তুমি তার কাছে পেয়ে যাবে, তাই না? তুমি যখন গিয়ে বলবা একটা অ্যালামনাই, কারণ একটা অ্যালামনাই হিসেবে কিন্তু সবারই একটা ইয়ে থাকে, মানে একটা কি বলে, একটা মহব্বত থাকে, যেটা তোমরা ওই যে দেওয়ান আইটি যেমন বললো না যে আমি প্রাউড ফিল করি, কারণ আমিও তো দেখো খেয়াল করো, তোমরা তো জানো যে ড্যাফোডিলে কিন্তু ড্যাফোডিলে অ্যালামনাই কিন্তু এখন প্রায়োরিটি পাচ্ছে। তো থ্যাংক ইউ। নেক্সট। আচ্ছা, আমি আরেকটা টপিকস তোমাদের একটু বলে দিই, তাহলে তোমরা সুবিধা হবে কথা বলতে গিয়ে। সেটা হলো, আমি প্রেজেন্টেশনটা আজকে যাচ্ছি না, কারণ আমার প্রেজেন্টেশনটা যা আছে কথায় চলে আসছে, প্রেজেন্টেশনটা সবাই মেইলে পাঠিয়ে দিও। তো প্রেজেন্টেশনে একটা টপিকস একটু না বললে আবার আমার পুরো প্রেজেন্টেশনটাই আবার বুঝবা না। সেটা হলো, তোমরা যেই অর্গানাইজেশনে আসো, এটা কিন্তু একটু খুব কেয়ারফুলি একটু খেয়াল করো। একটু বসো, আমি এটা বলে নিই। হ্যাঁ, সেটা হলো, মনে করো যে তুমি যেমন হারুন হয়তো একটা কথার কথা টেক্সটাইল কেমিক্যালে তুমি আসো, দেওয়ান আইটি মনে করো তুমি হয়তো ট্রেনিংয়ে আসো, তুমি যেমন বিটিআরসি মানে টেলিকমে আসো, প্রত্যেকটা সেক্টরে কিন্তু অ্যাসোসিয়েশন আছে, এটা তোমরা জানো। ওই যেমন আস্ট্রার যেমন গার্মেন্টসে আসো, আমি আশা করি তুমি গার্মেন্টসে মেম্বার হয়ে গেছো বিজিএমই। তোমরা কিন্তু প্রত্যেকে খেয়াল করবা, একটু পয়সা যাবে, একটু কষ্ট যাবে, কিন্তু ওইটা রেজাল্ট কিন্তু আনবিলিভেবল ভালো। তোমরা প্রত্যেকের অ্যাসোসিয়েশনে তো মেম্বার হবাই, হওয়ার পরে অ্যাসোসিয়েশনগুলোতে তোমরা চেষ্টা করবা টপ লেভেলে চলে আসা।
কারণ পারো না পারো, যে তুমি যদি একটু কনফিডেন্স থাকে যে কথা বলতে পারি, প্রেজেন্টেশন জানি, বুদ্ধি জানি, নেটওয়ার্কিং জানি, আমার পিছনে ড্যাফোডিলের অ্যালামনাইরা বিরাট একটা বাহিনী আছে, তোমাদের টার্গেট থাকবে ওই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হওয়া। এখন প্রেসিডেন্ট ধরেই তুমি প্রেসিডেন্ট চাইলে কিন্তু তোমাকে প্রেসিডেন্ট দিবে না, তাহলে কিন্তু আবার হাস্যকর অবস্থায় চলে যাওয়া। তো তোমাকে কী করতে হবে? প্রথম হইতে হবে তোমার ডাইরেক্টর হইতে হবে, অর্থাৎ তার আগে কী করতে, ইলেকশনে দাঁড়াইতে হবে। এখন ইলেকশনে দাঁড়িয়েও তুমি উইথড্র করতে পারো যদি তুমি কোনো ভালো প্যানেলে না যেতে পারো, কিন্তু তুমি ইলেকশনে দাঁড়াইলে তুমি কিন্তু ক্যাম্পেইন করার একটা সুযোগ পেয়ে গেলা। খেয়াল করো, এই ভুলটা কিন্তু কখনই করবে না। কারণ ইলেকশনে যখন তুমি দাঁড়াবা, আমি আবার রিপিট করছি, তখন কিন্তু তুমি ফেল করার সম্ভাবনা আছে। কিন্তু তুমি তো সবাইকে রিচ করতে পারলা, এটা তুমি পারবা না জীবনেও, পারবা? এখন আসরার যদি কালকে বিজেএমই ডাইরেক্টর নমিনেশন নাও, নমিনেশন নিলে তুমি বিজেএমির 5,500 বা যত মেম্বার আছে সবাই তুমি মেইল করতে পারবা। আর তুমি যদি এখন মেইল করো, তোমার সবাই স্পামে দিয়ে দিবে। আর যখন তুমি বোর্ড হিসাবে যাবা, তখন শুনেছে ছেলেটা কে, আচ্ছা আসরার, ভালোই তো। এবং সবার সাথে তুমি হ্যান্ডশেক করতে পারবা। কারণ আমি আবারও রিপিট করছি যে আমি যখন প্রথম ইলেকশন করি বাংলাদেশ কম্পিউটার সমিতি 1997-এ জয়েন্ট সেক্রেটারিতে, ওই সুযোগেই কিন্তু আমি কিন্তু প্রথম মানুষকে চিনি। কারণ কারো দরজায় গিয়ে যখন বলে যে একটা ছেলে আসছে, সে কিন্তু ওই যে কম্পিউটার সমিতিতে সে যা জয়েন্ট সেক্রেটারি ইলেকশন করছে, সবাই আমাকে কিন্তু ইন করার সুযোগ দিছে, তাই না? হ্যান্ডশেক করেছে, অনেকে হয়তো অনেক রকমের উপদেশ দিছে। ওই নেটওয়ার্কটাই কিন্তু, যেটাকে আমরা বলি না, ওই নেটওয়ার্কে কিন্তু আমাকে আজকের বলা যায় এই অবস্থানে আনতে অনেক ক্ষেত্রে সহায়তা করছে। এই জন্য এটা কেউই ভুল করবো না, যে যেখানে আছে। যেমন হয়তো সাগর এখন সুদানে ব্যবসা করতেছ, তুমি ওই অ্যাসোসিয়েশনে তুমি কিন্তু বিদেশি হও আর যাই হও, তুমি মেম্বার হবা, তো হয়ে তুমি ওখানে ইলেকশন করতে যাবা, এমন হইতে পারে তুমি কিন্তু কপাল গুনে প্রেসিডেন্ট হয়ে যেতে পারো। আর তুমি যখন প্রেসিডেন্ট হয়ে যাবা, তখন কিন্তু তোমার সামনে অবারিত সুযোগ চলে আসবে। কারণ ইউ উইল গেট দ্য অল পলিসি মেকিং, অল ম্যাটারগুলো, মিটিংয়ে কী হচ্ছে, কোন জায়গায় ইনভেস্টমেন্ট করা, একটা রিপ্রেজেন্ট করা। এই জন্য এইটা কিন্তু বলা যায় যে এই ভুলটা কোনোভাবেই তোমরা করবে না। এই জন্য আমার কিন্তু প্রেজেন্টেশনের একটা বড় কম্পোনেন্ট হচ্ছে এইটা, যে আমি আবারও রিপিট করছি যে তোমরা এটা একটু কষ্ট হলো। যেমন ঢাকা চেম্বারে কেউ কি এখানে মেম্বার আছো? একজনও নাই। কিন্তু এটা আচ্ছা আচ্ছা, এটা কিন্তু দেখো, তুমি যদি ঢাকা চেম্বারে মেম্বার হও, খুবই ইজি। তুমি কিন্তু প্রত্যেকটা মিটিংয়ে একটু অংশগ্রহণ করবা, অ্যাপ্লাই করবা। নতুন যেমন এইবার তো হয়ে গেল, আগামী বছর ইলেকশনের আগের থেকে তুমি একটু যাতায়াত করবা, ওখানে একটা সমমনা গ্রুপ আছে, ওখানে যাবা, হ্যান্ডশেক করো, পারো না পারো সবাইরে হ্যান্ডশেক করবা। হ্যান্ডশেক করে দুই একজন দেখবা তোমার একটু হয়তো ভালো আচরণ করবে, বা একজন দেখবে তোমার পাশেই আছে, তার সাথে সম্পর্ক নিয়ে তারপরে বলবো যে আমাকে একটা স্ট্যান্ডিং কমিটি মেম্বার করেন, মেম্বার করলো। তারপরের বছর বলো যে আমার একটা কনভেনার করেন, কনভেনার করলো। তারপরের বছরে বলবো আমি একটু ডাইরেক্টর হইতে চাই, ডাইরেক্টর হয়ে গেলা, বা না হইলা আবার সুযোগ আছে, আবার সুযোগ আছে, ডাইরেক্টর হয়ে গেলা। ডাইরেক্টর হলে না তুমি বলতে পারো আমি প্রেসিডেন্ট হইতে চাই, তাই না? তো এই জন্য বলছি এই স্টেপটা আমরা চাই যে তোমরা কিন্তু এটা 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 কিন্তু তোমার ব্যবসার একটা অংশ। এটাকে কেউ মনে করে না যে না এই নেতা দরকার নাই আমার, এটা কিন্তু তোমার ব্যবসারই কিন্তু একটা অংশ। এটা কিন্তু কখনই ভুল করো না। কারণ অনেকে কিন্তু এটা ভুল করে যে আরে ব্যবসা করিনি, টাকা পয়সা আর্ন করিনি, তারপরে কিন্তু আমরা চিন্তা করব। কিন্তু আমি যেটা মনে করি যে 97-এ যদি বাংলাদেশ কম্পিউটার সমিতি আমি যে জয়েন্ট সেক্রেটারি না হতাম, তাহলে কিন্তু এতগুলো কোম্পানি হয়তো আমার হইতো না। কারণ বিকজ আমার নেটওয়ার্কটা তো ডেভেলপ হয়েছে ওখান থেকে। তো এই কারণে আমি বলবো যে এই অপরচুনিটি তোমরা কিন্তু কেউ প্লিজ মিস করবো না, যে যেখানে পারো, যেই অ্যাসোসিয়েশনে। তারপর যদি তোমাদের কোনো বুদ্ধি প্রয়োজন হয় যে স্যার এখন তো ইলেকশন করে ফেলছেন কী করবো, তখন আমি তোমাদেরকে বিনা পয়সায় বুদ্ধি দিব। কিন্তু তোমরা প্লিজ আগে অ্যাটেম্পটা নিবা, যে যেখানে। আমি আবার রিপিট করছি, কেউ হয়তো একটা রিসার্চ অর্গানাইজেশন আছে, ওই রিসার্চ অর্গানাইজেশনের একটা অ্যাসোসিয়েশন আছে, তোমরা সেখানে কিন্তু যাবা লিডার হওয়ার জন্য। এটা ভুল করো না। আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার এরকম একটা প্ল্যাটফর্মের জন্য। আমি উদ্যোক্তার ইন্সপিরেশন আপনার কাছ থেকেই পেয়েছি, এবং ড্যাফোডিল থেকে বলতে পারি আমি ট্রেন্ড আপ বা কাজ করে যাচ্ছি। আমি প্রথম, আপনি জানেন স্যার, অনেকেই জানেন, এখানে রোড সেফটি নিয়ে কাজ করছি স্টিল। স্টুডেন্ট রোড সেফটি নিয়ে যেটা কাজ করছে, এটা অলরেডি আমাদের মেয়র আতিকুর রহমান স্যার ইনভলভ আছেন, উনি এখানে কাজ করছেন। বিকজ এবার নির্বাচনের পরে রোড সেফটির দায়িত্বটা গভর্নমেন্ট মেয়রের হাতে দিয়ে দিয়েছেন। তো তার পাশাপাশি আমি যে টপিকটা নিয়ে কথা বলতে, এখানে যে ভাইয়াটা কথা বললেন, আমি নামটা মিস করে বলো। ফেলেছি। হ্যাঁ, আমি সেম কাজটাই করছি,
মানে আমি জানতাম না যে ভাইয়াও কাজ করে, যে এখানে এই লেভেলে আমি ন্যাশনাল ইউনিভার্সিটিগুলোতে কাজ করছি, আমরা দেখছি যে ইমোশনালি ছেলে সায়েন্স নিয়ে নিচ্ছে ফ্রেন্ডের কথায় বা ফ্যামিলি প্রেশারে। সো ওরা যাতে লাইফের সঠিক সিদ্ধান্ত নিতে পারে এজন্য আমি ইউনিভার্সিটিতে কাজ করছি। অলরেডি আমার স্টুডেন্ট আমার প্রোডাক্ট মার্কেটেও আছে, কাজ করছে। আজকেও একটা মিটিং করেছি ওদের সাথে। যে এবং আমি আপনাকে একদিন বলেছিলাম স্যার, আপনার মনে আছে কি না, আপনি যেদিন আমাদের সুফিয়া যেদিন বাংলাদেশে এসেছিল সেদিন ডে লং আমাদের অন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্টে কাজ করেছিল, এবং আমি লাউডলি বলেছিলাম স্যার উইদাউট ইনভেস্টমেন্টে কিন্তু আমরা বিজনেস করতে পারি। কারণ অ্যাকচুয়ালি আমরা যদি শুরু করে দেই তারপরে স্টেজে আমাদের বলবে যে আমাদের কখন কি করা উচিত। এবং আমি এখানে দেখছি যে আমি যে কাজটা করছি সেখানে আমি সেমিনার করছি ইউনিভার্সিটি গিয়ে, ন্যাশনাল কলেজে আমার টার্গেট মার্কেট ন্যাশনাল কলেজ, বিকজ ওরা অনেক কিছু থেকে পিছিয়ে আছে, অপরচুনিটি পাচ্ছে না যেটা আমরা পাচ্ছি। তো ন্যাশনাল কলেজে আমি যখন একটা সেমিনার করছি ওরা হাইলি উইলিংলি চলে আসছে, ভাই আমার এই সার্ভিসটা দরকার, আমিও জানি, আমিও চাই। যেমন আমি একজন ক্লায়েন্টের কথা বলবো, একটি স্টুডেন্টের কথা বলবো, জনকণ্ঠে একটা ছেলে মার্কেটিংয়ে জব করছে, আমাকে ডিরেক্ট বলেছে যে ভাইয়া আমি মার্কেটিংয়ে কাজ করছি বাট এই সেক্টরে আমি নিজেকে পারছি না, আমি এখানে আমি অন্য কোনো একটা সেক্টরে কাজ করতে চাই। সুন্দরভাবে ওরা আমি অ্যাডমিনিস্ট্রেশন একটা সেক্টরে প্লেসমেন্ট করে দিচ্ছি। অলরেডি বাংলাদেশের প্রায় 10টা কোম্পানির সাথে আমার ওঠা বসা হয়ে গেছে, এবং মেডিকেল 2-3টা হয়ে গেছে। সায়েন্সের ছেলে মেয়েদেরগুলো মেডিকেলে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে আমি কাজ করে যাচ্ছি, যেটা আমি দেখলাম ইস্টেলাম ভাইয়া করছেন। থ্যাংক ইউ। তো আর কোনো স্পেসিফিক কোনো কোশ্চেন নাই তো? না স্যার। না, আমরা তাহলে আর নেক্সট বলো। হ্যাঁ প্লিজ। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম সালাম। I am Usman Bashir. I am a student to this university from Masters of Development Studies. Actually, sir, the question I have, as far as the unemployment is concerned, I would like to ask some question. Sir, what are the, for example, a person with unstable financial problems, how can he become an entrepreneur? That is my question actually. How can he become? An entrepreneur. Okay, thank you. Acha, thank you very much. I think that it is one of my common, I should say common discussion. Always I love to say, the person who has the financial problem, he is the most opportunist. Because reason why? Because if you have the problem, then you realize that how can you achieve it. If you have the money, that means you are already satisfied. You don't have the, what call this, hungry or craziness to earn more money. So what you need it. You see, that as I always love to say, that the God is already created to everyone, definitely with a purpose. Without purpose, Allah is not created anyone. So it is the responsibility of the person who is really like to entrepreneur to identify what is your domain strength, what is your exactly capacity to become a businessman, in which area. There is a plenty of opportunity. You will find that there are plenty of opportunity, because day by day, there is a lot of opportunities coming to the people. You see, if you go back to the 200 years back, there was not much people. But in the business perspective, there was no problem also, because there is abundance of food, abundance of opportunity. So the people do not need to be work much, because they get everything. If they need money, if they need the fish, food, they can go to the any places. You know, all of the ponds, all of the water circulation is usually it was very open. Even when I was young, I think we don't mind, because to catch the fish from anywhere, because it was controlled by the government. But nowadays, you see, everything is come to the commercialized. Everything has a ownership. The people is also become more and more every day. So this is the right time, as you have the problem, as you have the eagerness to become the entrepreneur. So please try to explore your strength, in which area you can adapt or you can implement your entrepreneurial activities. And by that way, you can try to find out to start your business. But at the same time, please start it. If you make your plan, I need money, I need this thing, and then I will start it, you cannot. Rather, you can start it. You can start it to the street. You can start it to the anywhere. You can start to selling something to your friend right now. Okay, my friend, I have this knowledge. I will help you. Can you give me 5 taka? If you think that your friend is giving you 5 taka, that means you have the ability to convince to the other people. You have the marketing strength. But if you think that I cannot sell 5 taka with my experience, that means you don't have the marketing skill. So you should not think yourself to become the entrepreneur, because everyone should not become an entrepreneur. Keep in mind.
Because entrepreneur need to be a lot of things. As Dewan IT, he already mentioned that whenever people coming, they don't feel interest to become as a salesman. But entrepreneur always need to prepare themselves to become a marketing people. Because if you don't have the marketing skill, you cannot become the good entrepreneur. You cannot control your people. So that is the one of the reason. I think every entrepreneur must need to be prepare yourself to become a marketing people, sales people. If you cannot sell your product, how can you sell your idea to your staff? How can? Cannot. So what happened? If I am giving you more money, it doesn't matter because you don't have the marketing skill, you don't have the leadership quality, you don't have the management skill, you don't have the passion. So my suggestion is that if you really entrepreneur, find out your skill, just start it. Fail it, then think alternative. Fail it, think why you fail. What is your limitation? And then if you think that, okay, I did a mistake, okay, try to overcome it. And tell to the other people, I'm so sorry I started my business, but I do not know the right way. So please give me or please allow me to start it again. I'm sure that some of the people will help you. And again, when you started, you don't know when Allah will send you the right messenger to you, who will give you the money, who will say, hey, gentlemen, your business is very good. I really like it. Thank you very much. I can help you, or I'll buy your product, I'll give you the advance money. But again, you need to prove yourself that you are confident, you are honest, and you are dedicated, and you are focused. If you focus, if you prove yourself, I'm sure that the money will come to you. And it will be, again, go to the Allah, that who will think that, yes, the gentleman has the ability to become a right entrepreneur, and he can contribute to the society. থ্যাংক ইউ স্যার এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য আমি মোহাম্মদ আরিফিন আকন আমি ইটি থার্ড ব্যাচের স্টুডেন্ট 2012-এ আমি আমার ছোটো কোম্পানি আছে সফটওয়্যার কোম্পানি আমার 2012-এ আমি স্টার্ট করি আমার আরও 3 জন পার্টনার আছে তো আমি মূলত আমরা কাজ করি রেস্কিউ অ্যান্ড ম্যানেজমেন্ট সফটওয়্যার পজ সফটওয়্যার এবং রিটেল পজ আমার দুটো সফটওয়্যার আছে একটা হচ্ছে রেস্কিউ অ্যান্ড ম্যানেজমেন্ট পজ আর একটা রিটেল পজ তো মাশাআল্লাহ আমাদের এখন 1500+ রেস্টুরেন্টে আমি আমার সফটওয়্যার ইউজ করে এবং বাংলাদেশের যত বড় বড় গ্রুপ কোম্পানিজের যত গ্লোরিয়া জিন্স থেকে শুরু করে যত বড় বড় রেস্টুরেন্ট আছে আমার সফটওয়্যার ইউজ করে আমি বলতে পারি 60% রেস্টুরেন্ট আমার সফটওয়্যার ইউজ করে তো রিসেন্টলি আমরা লাস্ট ইয়ার আমরা নেপালে সফটওয়্যার লঞ্চ করেছি এবং ইন্ডিয়ার দিল্লিতে লঞ্চ করেছি এবং থাইল্যান্ডেও আমি সাপোর্ট দিচ্ছি সফটওয়্যারে তো এখন যেটা হচ্ছে যে আমি আসলে কিছু প্রবলেমে পড়েছি যেমন আমার মনে হচ্ছে যে আমার ক্যাপাবিলিটির বাইরে চলে গেছি বাইরে গিয়েছি দেশের বাইরে এটা আমার ক্যাপাবিলিটির বাইরে চলে গেছে কারণ আমার ওই দেশের জন্য যে সফটওয়্যারটা যে ডেভেলপমেন্টটা করা দরকার আমার সেই ডেভেলপমেন্ট নাই কারণ দেশের বাইরের জন্য তো কালচারটা আলাদা ওদের সফটওয়্যারের ডেভেলপমেন্ট আলাদা ওদের ফিচারগুলো আলাদা তো সেটা করতে গিয়ে আমি আসলে বাইরে খুব একটা ভালো করতে পারছি না এবং আমার ডেভেলপমেন্ট টিমটাও খুব একটা ভালো যাচ্ছে না কারণ আমার অনেক এমপ্লয়ি চলে যাচ্ছে আমার যে অন্যান্য সেক্টর আছে আমি ড্যাফোডিলের 5 জন স্টুডেন্টকে আমি চাকরি দিয়েছি আমার ইটি ডিপার্টমেন্টের আছে কম্পিউটার সফটওয়্যার ডিপার্টমেন্টের আছে তো এখন আমার যে প্রবলেমগুলো হচ্ছে যে আমার ডেভেলপমেন্ট ঠিকমতো করতে পারছি না আমার ফান্ডিংয়ের কিছু প্রবলেম হয়ে যাচ্ছে আমার 40 এমপ্লয়ি কাজ করে আমার মান্থলি প্রায় 15 লাখ টাকার স্যালারি যায় এবং একটা মুভ অন হয় কিন্তু আমি ফান্ডিংয়ের কারণে যেমন আমি দিল্লিতে লাস্ট ইয়ারে 4-5 মাস দিল্লিতে ছিলাম ব্যবসাটা করার জন্য কিন্তু আমি ফান্ডিংয়ের কারণে বা সফটওয়্যার ডেভেলপমেন্টের কারণে আসলে ঠিকমতো এগোতে পারছি না তো সেক্ষেত্রে আমি কী ধরনের হেল্প পেতে পারি এই ক্ষেত্রে আমার ব্যক্তিগত সাজেশন হচ্ছে যে অলরেডি 1500 ক্লায়েন্ট যদি তোমার থেকে থাকে ইটস অ্যামেজিং ইটস এ হিউজ স্ট্রেংথ ইউ ক্যান বিলিভ ইট ইজ হাউ মাচ স্ট্রেংথ এখন তোমাকে কি করতে হবে এই 1500 কাস্টমারকে এমনভাবে ভ্যালু এডিশন দিতে হবে যাতে এরাই তোমার কিন্তু আলটিমেটলি বেস লেভেলটাকে তোমাকে গ্রো আপ করে এবং এটা কীভাবে করবে তার আমি জাস্ট ছোট্ট একটা আইডিয়া দিচ্ছি যেমন তুমি এখন নর্মাল একটা সফটওয়্যার যেটা তুমি একটু আগেই বললা যে দেশের বাইরে যাওয়ার পরে ইউ আর ফেসিং সাম প্রবলেম এখন হচ্ছে কি শুধু সফটওয়্যার দিয়ে তাদেরকে একটা কমন সফটওয়্যার দিয়ে ইউ ক্যানট সাস্টেন তারা 2 দিন পরে চেঞ্জ করে ফেলবে এখন তোমাকে এমন একটা কিছু দিতে হবে যেমন এই 1500 ক্লায়েন্টের সাথে তুমি যদি লয়ালিটি প্রোগ্রাম করতে পারো আমি তোমাকে একটা আইডিয়া দিচ্ছি আর কি কারণ
বেশি আইডিয়া দিলে, যেহেতু আরও অন্য সেক্টরে আছে, তুমি যদি এটা এই 1500 সফটওয়্যারের সাথে তুমি যদি একটা লয়ালিটি শুধু ইন্ট্রোডিউস করো, যে আমার এই 1500 ক্লায়েন্ট উইল বি ইন্টিগ্রেটেড ইন দ্য টু ইউটিলাইজ দ্য লয়ালিটি, একটা টুলস তুমি ডেভেলপ করে দিলা। অর্থাৎ যেমন মনে করো আমাদেরই একটা উদাহরণ দিচ্ছে, আমাদের একটা ওয়ান কার্ড আছে, তাই না? তুমি বলো যে এই ওয়ান কার্ড যাদের হাতে থাকবে, এই 1500 রেস্টুরেন্ট তারা সবাই 20% ডিসকাউন্ট পাবে বা 10% ডিসকাউন্ট পাবে। অথবা তারা যখনই যাবে, যেমন হয়তো আমি বলি, যেমন আমি ইন্টারন্যাশনালি অনেক শপিং মলে অনেক রকম কেনাকাটা করি, তো অনেক সময় দেখা গেলো আমাকে হয়তো একটা কার্ড দিয়ে দিল, যেমন কোনো একটা শপিং মল, আমি নাম বলছি না, আমাকে বললো তুমি প্লাটিনাম কার্ড হলো। তাই আমি বললাম যে হোয়াট উইল বি বেনিফিটেড, বলে তুমি যখনই আসবা তুমি কোন কফি খেতে পছন্দ, তা আমি বলে ফেলাম যে আমি কফি লাটে পছন্দ করি, তাহলে তুমি সারা জীবন যখনই আসবা তুমি একটা কফি লাটে পাবা ফ্রি। এটা হলো আমার প্লাটিনাম কার্ডে। আর কি বেনিফিট পাবো? ও বলো আর বেনিফিট হলো তুমি আমাদের রেস্টুরেন্ট ঢোকার সাথে সাথে তুমি ওয়াইফাই ফ্রি পাবা। ভেরি গুড, কারণ এটা আমাকে বলছি কি আজ থেকে কিন্তু 10 বছর আগের কথা। তো 10 বছর আগে ওয়াইফাই পাওয়াটাই বিরাট, কফি লাটে আমার কাছে ইম্পর্টেন্ট না। তো দেখো এখনও কিন্তু আমি মনে করি এটা ওয়াইফাই ফ্রি পাবে ঢুকার সাথে সাথে, সেটা লয়ালিটি কার্ডের কারণে। একটা চা, কারণ চা মানুষ কিন্তু একজন দিলে এটা ঠান্ডা হয়ে গেছে আরেকটা দে, বলে না আরেকটা দে, তার মানে কত চা নষ্ট হয়। তো তুমি যদি ওই মার্কেটিং করতে পারো যে আমার এই ক্লায়েন্টরা এই লয়ালিটি প্রোগ্রামের কারণে তারা এই বেনিফিট পাবে, তাহলে 3টা লাভ হচ্ছে। একটা লাভ হচ্ছে কি তোমার এই রেস্টুরেন্টগুলো কিন্তু সার্ভাইভ করবে, তারা একটা পয়েন্ট পাবে। আবার তোমার এই 15,000 রেস্টুরেন্টের ক্লায়েন্ট সব কিন্তু একই ফেসিলিটি সব রেস্টুরেন্টে পাবে, তারা কিন্তু খুব প্রাউডলি, এই আমি কিন্তু এই রেস্টুরেন্টে কিন্তু প্লাটিনাম কার্ড হোল্ডার, চল চল তোরা কিছু খায় আস, আমি একটা বিনা পয়সায় কফি পাবো। দেখো মার্কেটিং কিভাবে হয়। এখন তুমি যদি এইভাবে, আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি তোমাকে। আমি কি একটু ইন্টারাপ্ট করবো? হ্যাঁ, বলো। আমরা বিকাশের সাথে ইন্টিগ্রেশন করেছি, এবং যখন বিকাশ দেখেছে যে এই কোম্পানিরই এতগুলো রেস্টুরেন্ট আছে, ওরা নিজেরা মার্কেটিং করতে চেয়েছিল, ওরা কিন্তু খুব একটা পাত্তা পায়নি রেস্টুরেন্টে পেমেন্ট করার জন্য। তো তারপর ওরা কিন্তু আমাদের কাছে এসেছে। তো আমাদের মাধ্যমে আমরা ওদের একটা পার্টনারশিপে ওদের সাথে সফটওয়্যার ইন্টিগ্রেশন করেছি, এবং বিকাশের আমাদের সবগুলো ক্লায়েন্টকে বিকাশকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে বাংলাদেশে আরেকটা অ্যাপ লঞ্চ করেছে, এটা হচ্ছে এক্সট্রা হচ্ছে যে একটা এই প্লাটিনাম এরকম একটা লয়্যালটি কার্ড। যেমন আপনি যদি কাউকে গিফট দিতে চান, আপনি অমুক রেস্টুরেন্টে 2000 টাকা একটা গিফট দিতে পারেন, এরকম একটা মোবাইল ব্যাঙ্কিংয়ের মতো। তো ওদের সাথে আমার ইন্টিগ্রেশন হয়েছে, ওরাও আমাদের মাধ্যমে, মানে রেস্টুরেন্ট আমরা আসলে বাংলাদেশে যথেষ্ট রিনাউন, আমার কোম্পানির নাম হচ্ছে 3S, যথেষ্ট রিনাউন। এখন রেস্টুরেন্ট বেস এই ফুড ইন্ডাস্ট্রিতে যারাই কাজ করতে আসে সবাই আমাকে আগে খুঁজে নেয়। ভেরি গুড। তো আমার আসলে মেইন প্রবলেম হচ্ছে যে আমি দেশের বাইরে কিছু করতে পারছি না স্যার। বাংলাদেশ আচ্ছা, নিয়ে আমি আমার মনে হয় আসলে তাহলে চিন্তা এটা আমরা এখানে অফ রাখি। আমার এটা তুমি এখনই আছে তো আনোয়ার জাহিদ সাহেবের সাথে একটু আজকের পরেই কথা বলে একটু বসো, আমার মনে হয় তার বিজনেসগুলো আমরা অ্যানালাইসিস করে আমরা, আমার মনে হয় যে তোমাকে রাইট করছি। আর সলিউশন দিই। স্যার মানে আমি বাংলাদেশের বিজনেস নিয়ে আমার সেটেল ডাউন আছে, মানে আমি বাংলাদেশ বিজনেস নিয়ে খুব একটা চিন্তা করছি না। আমার আসলে যেমন আমি নেপালে গিয়েছি, শফিউল কিন্তু আমার পার্টনার নেপালে যে আমি গিয়েছি এটার জন্য শফিউল আমাকে যথেষ্ট হেল্প করেছে, ও আমার নেপালের পার্টনারও। প্লাস ইন্ডিয়াতে আমি দিল্লিতে যে কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চারে কাজ শুরু করেছিলাম, এই জায়গাগুলোতে আমি আসলে প্রবলেমে পড়েছি, আমার অনেক মানে ডেভেলপমেন্টটা আগাচ্ছে না, আর এটার জন্য ফান্ডও দরকার স্যার। তা ঠিক আছে, আমার মনে হয় তাহলে তুমি জাহিদ সাহেবের সাথে বসো, ওনার সাথে আজকে কার্ড নিয়ে তুমি 2-1 দিনের ভিতরে উনি যেভাবে চায় সেভাবে ডকুমেন্টগুলো দাও, দেন আমি মনে হয় যে, কারণ আদারওয়াইজ এই মুহূর্তে আমি টোটাল সলিউশন দিতে পারবো না, ঠিক আছে, থ্যাংক ইউ। তাই না? থ্যাংক ইউ। নেক্সট। আমার অর্গানাইজেশনের নাম আর্কেড ফাউন্ডেশন, আমি রাইসা। আর্কেড ফাউন্ডেশন রিসার্চে কাজ করে। আমার আসলে অনেক কিছু বলার, আমি নিজেই শুরু শেষ খুঁজে পাচ্ছি না, চেষ্টা করছি যত কম কথায় বোঝানো যায়। প্রথমত ইন্টার্নশিপের ব্যাপারটা একটু আসি। একজন অলরেডি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন, আমি জানি না এখানে এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্টের স্টুডেন্টসরা আছে কি না। আছে, আচ্ছা। বিষয়টা হচ্ছে আর্কেড ফাউন্ডেশন বেসিক্যালি রিসার্চে কাজ করে, এবং একটা সময় পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড ছাড়া কাউকে নিয়ে কাজ করব না। এটার কিছু কারণ আছে, এটা আসলে আমাদেরই সীমাবদ্ধতা। কিন্তু তার মানে এই না যে আমার অর্গানাইজেশনে ইন্টার্নশিপ করার সুযোগটা তোমার একদম। একটা কথাই সবাই মাথায় রাখবে, এন্টারপ্রেনারদেরকে নিচ্ছ মানে ইউ আর টেকিং সাম ডুয়ার্স। তারা ইকোনমিক জানে, তারা মার্কেটিং জানে, তারা সাপ্লাই চেইন জানে, তারা ফাইটিং জানে।
আমার তারা আমার সবকিছুই জানে। আমার এই প্রতিষ্ঠানটা আসলে হয়তোবা খুবই ছোট, আমরা খুব ছোট একটা টিম নিয়ে কাজ করি এবং খুব টেকনিক্যাল কাজ যেহেতু হয় সেজন্য বলছি। কিন্তু এখান থেকে আমি যে জায়গায় যেতে চাই যে আমি সম্প্রতি একটি সম্পূর্ণ নতুন একটি প্রতিষ্ঠান শুরু করেছি, যেটার নাম হচ্ছে পুরাণ। পুরাণ মানে হচ্ছে পুরাণ পুরাণ না, নট দি ওল্ড পুরাণ। পুরাণ মানে হচ্ছে যে কোনো ধর্মের একটা আদি গ্রন্থ থাকে, যেমন ইসলামে কোরআন, খ্রিস্টানদের বাইবেল, হিন্দুদের বেদ, ঠিক সেরকম আমাদের জীবনযাত্রারও কিন্তু একটা এরকম একটা গ্রন্থ আছে। তো সেটাকেই আমি ইমাজিন করছি পুরাণ। আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে ইটস আ ক্লোদিং ব্র্যান্ড। যদি আমরা যে পেজটা ক্রিয়েট করা আছে, আমি খুবই অলস, খুবই স্লো যাচ্ছি, তার কিছু কারণও আছে, সেগুলো আরেকদিন বলবো। কিন্তু বিষয় হচ্ছে যে আসলে পুরাণটা শুধুমাত্র একটা ক্লোদিং ব্র্যান্ড, বা আমি এটাকে বলছি এথিক্যাল পারচেজিং অ্যান্ড সাস্টেনেবল কনজাপশন, সেটা না। বিষয়টা হচ্ছে যে এটা হয়তো আরও 10 বছর পরে গিয়ে বিজনেস করতে পারবে। তার মানে এই না যে আমি বিজনেস করতে চাই না, আমি বিজনেস করতে চাই, আমারও টাকার দরকার আছে, কিন্তু আমার সমস্যা হচ্ছে যে আমার বিজনেস বা যে কোনো কাজের ইন্সপিরেশন হচ্ছে ইম্প্যাক্ট। অ্যান্ড আমি একটা সময় পরে আমি একটা জিনিস অনুধাবন করেছি যে আমরা আসলে যে জামা কাপড় পরি, যেই ইকোনমিক গ্রুপের কথাই চিন্তা করি না কেন, আমরা অনেক কিছু চিন্তা ভাবনা না করেই পড়ি। আমরা ওয়েদার চিন্তা করি না, আমরা আমাদের কালচার চিন্তা করি না। তো এই জন্য হচ্ছে আমার ড্যাফোডিল এবং আমাদের স্যারের সাহায্য দরকার, কারণ স্যার অনেকগুলো প্রতিষ্ঠান তৈরি করেছেন, এবং যদি শুধুমাত্র আমি ড্যাফোডিল ইউনিভার্সিটির কথাই চিন্তা করি, হাজার হাজার মানুষ এখানে প্রতিদিন আসে এবং স্যারের কথা শোনে। স্যার যদি শুধু একটা কথা বলেন যে সপ্তাহে একদিন ড্যাফোডিলের সমস্ত কর্মকর্তা কর্মচারী এবং ছাত্র ছাত্রীদেরকে ট্র্যাডিশনাল ওয়্যার পরে আসতে হবে, যদি সপ্তাহে একদিন, মাসে 4 দিন, বছরে কয়দিন জানি না, অঙ্কে খুবই খারাপ, জানি না কেমনি ইঞ্জিনিয়ারিং শেষ করেছি, সেক্ষেত্রে একটা অভ্যাস কিন্তু তৈরি হবে এবং ধীরে ধীরে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা যে জামা কাপড় পরি সেটা আসলে আমাদের ওয়েদার এবং আমাদের শরীর কোনো কিছুর সাথেই অনেক সময়ই যাচ্ছে না। এবার আরেকটা কনটেক্সটে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের স্কুলের বাচ্চারা যারা আছে, স্কুলের বাচ্চারা যে ইউনিফর্মটা পরে, এবং ইউনিফর্মই যারা পরে, একদম সিকিউরিটি থেকে শুরু করে সব ইউনিফর্ম যারা পরে, এটার যে ফ্যাব্রিকটা ইউজ করা হয়, আমরা তো একটা এয়ার কন্ডিশন জায়গায় আছি, শীতাতাপ নিয়ন্ত্রিত, সবাই কিন্তু থাকে না, সব স্কুলে কিন্তু এয়ার কন্ডিশনিং সিস্টেম নেই, এবং সিকিউরিটি যারা কাজ করে তারা কিন্তু সকল সময় এয়ার কন্ডিশনের ভিতরে থাকে না, বাইরেও থাকে, দরজার বাইরে। তো এটা কিন্তু খুবই আনসাইন্টিফিক। একদম বাচ্চাদের কথা চিন্তা করি, বাচ্চারা 8 ঘন্টা স্কুলে থাকে, মতান্তরে 10-12 ঘন্টা ট্রাফিক অ্যান্ড অল দোজ, এইসব কিছু যদি ঢাকার পার্সপেক্টিভে চিন্তা করি, সেক্ষেত্রে একটা পলিস্টার ফেব্রিক সে পরে থাকছে, কারণ ওটা হচ্ছে ময়লা কম হয়, ময়লা কম অ্যাট্রাক্ট করে, এবং মেনটেনেন্সটা অনেক সহজ এবং একই সাথে সস্তা। কিন্তু গবেষণা কিন্তু বলে যে পলিস্টার ফেব্রিক বা ম্যানমেড ফেব্রিক, এটা কিন্তু সরাসরি আমাদের ব্রেনকে এফেক্ট করছে। তাহলে এমন একটা কান্ট্রিতে যেখানে আমার ময়েশ্চার লেভেল অনেক হাই, এবং সেখানে আমি এমন একটা ফেব্রিক পরছি বা আমার বাচ্চাকে পরাচ্ছি যেটা আসলে আমার শরীরের সাথে আমার যে কমপ্লিট ব্রিদিং সিস্টেম আছে, আমার ফিজিক্যাল, আমার ফিজিওলজিক্যাল, সেটার সাথে যাচ্ছে না, তাহলে আমি কিভাবে একটা ভবিষ্যৎ, একটা হেলথি একটা জেনারেশন চিন্তা করব? এটা কিন্তু একটা ব্যাপার। সো এটা একটা আসলে বিশাল রেভলিউশনের ব্যাপার, কারণ আমি যদি এখন স্কুলে গিয়ে বলি যে আপনার সন্তানকে 100% কটন শার্ট পরান, তাহলে কিন্তু সে আমার কথা শুনবে না, বিকজ আই অ্যাম নোবডি। সো এইটা আসলে অনুধাবন করার ব্যাপার, এখানে আরো অনেক বড় আমার বড় মনে হয় ব্যাপার তুমি আছে। রাইসাকে আমি যেটা বলবো যে তুমি আইডিয়াগুলোকে, আমার মনে হয় যেহেতু আজকে আমরা এগ্রি করলাম যে আমরা এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্টের ছেলে মেয়েদেরকে এটার সাথে ইমপ্লিমেন্ট বা এটার সাথে ইনভলভ করবো, তো তুমি এটার উপরে আমার মনে হয় যে একটা প্রেজেন্টেশন রেডি করে, এটা আমার যেটা মনে হয় যে দিদার স্যার বা আমাদের যারা আছে ওদের সাথে একটু বসো, তাহলে সুবিধা হবে যে তোমার এই প্রক্রিয়ার সাথে কিভাবে আমরা বা আমাদের ছাত্রছাত্রী ইনভলভ হইতে পারে, এটা আমরা একটা ওয়ার্কআউট করি, যাতে তুমিও বেনিফিট হও, যেটা তুমি একটু আগেই বললা যে এমন কিছু তুমি করতে চাও যেটা ইম্প্যাক্ট তৈরি করে।
তো লেটস তার জন্য কিন্তু তোমাকে একটু হোমওয়ার্ক করে তুমি, আমার মনে হয় যে তোমার তো কিছু ডকুমেন্ট রেডি করা আছে জি, জি, অ্যাজ এ অবশ্যই। রিসার্চার, অবশ্যই তুমি তার মুখে কথা বললে হবে না, তাই না? অবশ্যই। সো উইথ ডকুমেন্ট আমার মনে হয় যে তুমি একটু, আমার মনে হয় যে এটা নিয়ে একটু আরেকদিন আমার মনে হয় বসো, এবং ডেফিনেটলি ইউ ক্যান অলসো ইনভলভ মি ইফ ইউ থিঙ্ক দ্যাট আই নিড অলসো টু বি এ পার্ট অফ ইউর এফোর্টস। হ্যাঁ, আর একটা মিনিট সময় নিচ্ছি, সেটা হচ্ছে যারা ইন্টার্নশিপে কাজ করবে তাদের জন্য আমার একটা নিবেদন থাকবে যে যদিও আপনারা ইন্টার্নশিপ যখন করেন মোস্টলি ফ্রিতেই করেন, খুব কম অর্গানাইজেশন থেকে টাকা পয়সা দেয় বা কনভিয়েন্সটা দেয়, কিন্তু এটাও মনে রাখতে হবে যে যে অর্গানাইজেশন আপনাকে পিক করছে সে কিন্তু আপনার উপর ইনভেস্ট করছে। সো ওইটার একটা মূল্যায়ন আপনাদের কাছে আসলে আমরা আশা করি। আর যারা আমি আপনাদেরকে ওয়েলকাম করতে চাই, এখানে যারা নাই তাদেরকেও আপনারা বার্তা পৌঁছে দেবেন যে আসলে এরকম একটা রেভলিউশনের সাথে যদি কেউ থাকতে চায় ডেফিনেটলি আমি তাদেরকে ওয়েলকাম করতে চাই। এটা একদমই নতুন একটা ভেঞ্চার। স্যারের কাছে সরাসরি চলে যাচ্ছি। আরেকটি আইডিয়া আমি অনেকখানি ডেভেলপ করে ফেলেছি এবং ইতিমধ্যে আমি একটা টেলকম কোম্পানি, বাংলাদেশের লিডিং একটা টেলকো সাথে কথা হচ্ছে। সেটি হচ্ছে বাংলা ভাষার উপরে, বাংলা ভাষা নিয়ে, এবং এইটি নিয়ে কাজ হয়নি। এটি এক ধরনের সফটওয়্যার বা একটি সফটওয়্যারের একটি অংশ হতে পারে। তো বিষয় হচ্ছে যে রেসিপিটা বলতে পারছি না ওই কোম্পানিটার কারণ হচ্ছে ওদের সাথে কথা অনেক দূর এগিয়েছে, কিন্তু আমার গত সপ্তাহেই মনে হচ্ছিল যে বেসিক্যালি এই কাজটি করার জন্য আমার অনেক বাংলা ভাষায় যাদের দক্ষতা আছে এরকম একটা বিশাল বড় একটা টিম দরকার। সেই টিমটা আমার রেডি হয়ে গেছে এবং টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য যা কিছু দরকার এবং পুরা মডেলিংটা হয়ে গেছে, কিন্তু যেটা আমি মিস করছিলাম সেটা হচ্ছে যে আসলে এটা যদি একটা কর্পোরেট কোম্পানি এই জিনিসটাকে বানিয়ে ফেলে, সেটা যে ইম্প্যাক্ট হবে তার চেয়ে বরং আমার ইউনিভার্সিটি বা ড্যাফোডিল যদি এটা বানায়, সেটা ক্ষেত্রে আমার আনন্দ বা আমার অ্যাচিভমেন্টের জায়গাটা তাহলে আসলে তুমি অনেক এটা বড় আমাদেরকে হয়ে যেত। জানাও, মানে হ্যাঁ, এটা আমি আপনাকে একটা এলিভেটর ঠিক আছে। পিচ করতে চাই। এটা আসলে 5 মিনিটের একটা পিচ, যদি আপনি আমাকে ঠিক 5টা আছে, মিনিট সময় ঠিক দেন। আছে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম অ্যান্ড গুড আফটারনুন সবাইকে। আমি শারমিন আক্তার, সবাইকে অ্যাপ্রিসিয়েট করছি আজকের এই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করার জন্য, এবং ড্যাফোডিল ফ্যামিলিকে স্পেশালভাবে আমি অ্যাপ্রিসিয়েট করছি আমাদেরকে ইনভাইট করে এরকম একটা নেটওয়ার্কিং করার সুযোগ করে দেওয়ার জন্য। আমি মূলত একজন আইটি প্রফেশনাল। আমি 2009 সাল থেকে সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে জড়িত আছি বিভিন্ন ন্যাশনাল এবং মাল্টিন্যাশনাল কোম্পানিতে। আমি গভর্নমেন্টের প্রজেক্টেও কাজ করেছি অনেক বছর, লাস্ট 5 ইয়ার্স আমি গভর্নমেন্টের প্রজেক্টে কাজ করেছি অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার। আই এম অলসো এ সার্টিফাইড প্রজেক্ট ম্যানেজার। এখন আমি 2018 সাল থেকে আমি আমার ওন ভেঞ্চার স্টার্ট করি। এটা মূলত একটা আইটি ফার্ম, যেখানে আমার বিজনেসের মূলত 2টি ডাইমেনশন আছে। একটি হচ্ছে কি সফটওয়্যার ডেভেলপমেন্ট, এটা সবাই জানেন, বিশেষভাবে বলার কিছু নাই। দ্বিতীয়টি হচ্ছে কি আমার কাছে খুবই ইম্পর্টেন্ট, যার মূল লক্ষ্য হচ্ছে গিয়ে বিভিন্ন ইনোভেটিভ সফটওয়্যার ডেভেলপমেন্ট করে ওই প্ল্যাটফর্মটা নিজে ইউজ করে বিজনেস করা। আমার ওই ইনোভেশনের মূল উদ্দেশ্য হচ্ছে কি ডুইং থিংস ইন এ ডিফারেন্ট ওয়ে। এটা হতে পারে কোনো ন্যাশনাল প্রবলেম সলভিং, অথবা হতে পারে কারো লাইফ ইজি করার কোনো প্ল্যান। আমি যেই আইডিয়াটা নিয়ে স্টার্ট করেছি সেটা হচ্ছে কি ট্যুরিজম ডিপার্টমেন্টের উপরে আমার একটা বেসিক ভার্সন অফ প্রোডাক্ট ডেভেলপ করা আছে। সো হোয়াট আই ডু হ্যাভ ইজ আই এম এক্সপার্ট ইন টেকনোলজি, বাট হোয়াট আই ডোন্ট হ্যাভ ইজ প্রোঅ্যাক্টিভ টিম অ্যান্ড এ মেন্টর। আমার একটি মেন্টরের প্রয়োজন, যার সাথে আমি আমার ডিসিশন মেকিংয়ে ডিসকাস করতে পারবো এবং ডিবেট করতে পারবো যে অ্যাপ্রোপ্রিয়েট ডিসিশন আমি নিচ্ছি কি না, সেটা নিয়ে আমি একটা কনফিডেন্ট পাবো। সেই লক্ষ্যে আমার একজন মেন্টরের প্রয়োজন। আর পাশাপাশি আমি যেহেতু বলেছি আমার প্রোঅ্যাক্টিভ টিম নেই, সো ড্যাফোডিলের কাছ থেকে আমি জানতে পেরেছি যে এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্ট থেকে আমরা ইন্টার্ন নিতে পারবো। পাশাপাশি যেহেতু আমি ট্যুরিজম সেক্টরের উপর কাজ করছি, আমার বিজনেসটা হচ্ছে কি বাংলাদেশের সবগুলো ট্যুর অপারেটরস এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্টে কে আছে ট্যুরিজমকে তোমরা টার্গেট করছো? কেউ কি আসো এখানে? হ্যাঁ, ও আচ্ছা, তাহসিন অলরেডি। আমার মনে হয় তাহলে তুমি আজকেই কথা বলো। আচ্ছা, আমি অলরেডি একটা আর আমরা অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে দিয়েছি। ট্যুরিজম ডিপার্টমেন্টের সাথে তোমাকে ইন্টিগ্রেট করে দিব, যাতে Thank you, তারা sir. তোমাকে হেল্প করে। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা আজকেই তাহলে বসেই, যেহেতু তাহসিন আছে, ওর সাথে কথা বলে আমরা আজকের পরেই একটা। পাশাপাশি স্যার আমি আরেকটা জিনিসও চাচ্ছি, যেটা আমি মেন্টরের কথা বলেছিলাম, যে আমার একজন সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট প্রয়োজন। ওটা তুমি পাবা।
এটা ইটস এ গুড সাইন। এটা কিন্তু আমি একটু বলি, এটাও তোমাদের মাথায় রাখবা। অনেকেই মনে করে যে আমি তো অনেক জানি, আমার মেন্টরিং দরকার নেই। এটা ভুল। প্লিজ এটা ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড মি। কারণ আমি আবারও বলছি, আমি কিন্তু একটা বাচ্চা ছেলের কাছ থেকে এখনও শিখি। আমি অনেক সময় দেখি আমি যেটা করছি সেটা ভুল, ও যেটা বলছে ওটা রাইট। মানে এটা কিন্তু, এবং তোমরা নিজেরাও চেক করে দেখবা যে লট অফ কমপ্লিকেসি ম্যাটার তোমরা যদি একটা 10-12 বছর বাচ্চাকে দিয়ে দাও, দেখবা সে দ্রুত সলভ করে দিবে, যেটা আমি পারবো না। কিন্তু যারা আমরা মনে করি যে না আমরা তো অনেক পণ্ডিত, এত এক্সপিরিয়েন্স, ও কি বাচ্চা বলা পায় না, ও কি জানবে, দিস রং। এই জন্য আমি থ্যাংক ইউ ভেরি মাচ যে এই অ্যাটিটিউডটাই কিন্তু একজন অন্টারপ্রেনারের কিন্তু অ্যাটিটিউডটাই কিন্তু একটা বড় ব্যাপার। যে আমার শিখার অনেক কিছু আছে, কিন্তু আমরা যদি বলি যে আমি অনেক কিছুই জানি, তাহলে ওই লোক আমি জানি না, সে কিন্তু ভালো কোনো লিডার বা ভালো কোনো অন্টারপ্রেনার হতে পারবে না। সো দ্যাটস অ্যাটিটিউড ইজ এ গুড অ্যাটিটিউড। এবং আমার মনে হয় যে ডেফিনেটলি আমরা এই যে আজকে কথা বলছি, ইটস এ পার্ট অফ দ্য মেন্টরিং, তাই না? তো ডেফিনেটলি ইউ উইল গেট সাম গুড পিপল। আমি মনে হয় যে তখন আমরা হয়তো ট্যুরিজমের সাথে কে তোমাকে ভালো আইডিয়া দিতে পারবে আমরা ট্যাগ করে দিব। হ্যাঁ, গুড আফটারনুন এভরিবডি। তাহলে একটু আমার পরিচয় ডাইরেক্ট কোশ্চেনে যাও প্লিজ। মানে আমরা স্যার আমি একটু ডিফারেন্ট জিনিস বলতে চাচ্ছি। আমি কিছু অপরচুনিটির কথা বলতে চাচ্ছি। সেটা হলো, যেহেতু সবাই আপনি জানছেন যে আমি সাউথ সুদানে বিজনেস করি। আমার ডোমেনটা শুধু সাউথ সুদান না, অল ওভার দ্য আফ্রিকা। যেটা আমি উগান্ডাতে আমার বিজনেস আছে, ইথিওপিয়াতে আছে এবং দুবাইতে আছে। ঠিক আছে, বাংলাদেশেও আমার কিছু বিজনেস এখানে আছে। এখন আমার যেসব লোক দরকার, স্পেশালি অনেকেই বলতেছিল সেলস অ্যান্ড মার্কেটিংয়ের একটা বড় চ্যালেঞ্জিং। এটা অবশ্যই একটা বড় চ্যালেঞ্জ। আমি বাংলাদেশ থেকে কন্টিনিউয়াসলি আমার সেলস মার্কেটিং এবং অন্য ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট করি, ডাইরেক্ট রিক্রুটমেন্ট, কোনো আপনার ইন্টার্নশিপ বা ওইরকম না। এখনও আমার রানিং এখান থেকে লোকজন নিচ্ছি বাংলাদেশে থেকে। আমার অর্গানাইজেশন অলমোস্ট 15 জনের মতো বাংলাদেশি কাজ করতেছে ওখানে, যারা আছে। তো এখানে আমার যদি কেউ মানে ওয়ার্ল্ড ওয়াইড যদি কেউ কাজ করতে হয়, স্পেশালি আফ্রিকাতে যদি কেউ ইন্টারেস্টেড হয় যে সেলস মার্কেটিং বা অন্যান্য ডিপার্টমেন্টে কাজ করবে, আমরা ওয়েলকাম জানাবো। একটা নাম্বার 2 হলো, এখানে অনেকেই আমি শুনতে পাচ্ছি যাদের প্রোডাক্ট আছে, স্পেশালি সফটওয়্যার বা অন্যান্য প্রোডাক্ট আছে। যেহেতু আমার একটা বড় একটা ডোমেইনে আমরা কাজ করি, সেখানে কেউ মার্কেটিং বা ওখানে ওই প্রোডাক্টটা বিক্রি করার জন্য ওই মার্কেটে সেরকম কিছু আমাদের অপরচুনিটি আছে। আমরা পার্টনারশিপ কাজ করি। আমরা সব প্রোডাক্ট আমরা নিজেরা ডেভেলপমেন্ট করি না, আমরা পার্টনারশিপে কাজ করি। তো সেই অপরচুনিটিটা আমি ওখানে ইন্ট্রোডিউস করতে পারবো। এটা হলো সেকেন্ড একটা বিষয়, সেটা আমি একটু বলার জন্য বলছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আমার মনে হয় আমি একটু আগেই বলেছি যে দিস ইজ কল অ্যালামনাই, দিস ইজ কল নেটওয়ার্কিং। এখন যেটা হলো যে সাগর, কারণ আফ্রিকায় কিন্তু অপরচুনিটি বেশি। আমি তোমার রেস্টুরেন্ট বিজনেসের বলবো, তুমি থাইল্যান্ড, তুমি যেই জায়গাগুলো বেছে নিছ, এগুলো সব কিন্তু কম্পিটিটিভ মার্কেট। যেমন আমি তোমাকে ডিসকারেজ করছি না, নেপালও কিন্তু ইন্ডিয়ানদের একটা ভালো ডোমিনেশন আছে। বাট আফ্রিকাতে কিন্তু আলটিমেটলি হিউজ অপরচুনিটি। কারণ বিকজ তারা মাত্র ঘুম ভাঙছে, তাদের কিন্তু ঘুম ভেঙেছে মাত্র, এবং তারা কিন্তু আগে কিন্তু নিজেরা ঝগড়া বিবাদ এগুলো করে করে তারা নিজেদেরকে ডেস্ট্রয় করে ফেলছে। বাট এখন তারা কিন্তু অনেক পাওয়ারফুল। তো আমার মনে হয় যে যেটা সাগর যে অপরচুনিটিগুলো বললো, এই ব্রিজিংগুলো তোমাদের একটু বাড়াবা। কারণ এটা কিন্তু খুব খুব সহজে তুমি কিন্তু আফ্রিকান মার্কেট ঢুকতে পারবা এবং তাকে সেখানে ব্রিজিং হিসাবে কাজে লাগাতে পারবা। তো নেক্সট আমার মনে হয় ডাইরেক্ট এই সাগরের মতো, থ্যাংক ইউ, ডাইরেক্ট তোমরা বলো। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আমি রন মাহিনুর, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ তুমি সানগ্লাস পরাতে আমি বুঝতেই পারি না যে তুমি। স্যার আমার চোখে একটু প্রবলেম, তো দাঁড়াইলাম, সবাই আবার ভাববে ভাব নিয়ে পরে আছি নাকি সানগ্লাস, এই জন্য খুলছি, দ্যাটস ওয়াই আমি পরেছিলাম সানগ্লাস। আচ্ছা, আমি হচ্ছে ফার্স্ট অফ অল যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে যে থ্যাংক ইউ টু ইউ ফর মেকিং দ্য ডিপার্টমেন্ট অফ ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। বাংলাদেশে এই ধরনের আসলে কোনো ডিপার্টমেন্ট এখন পর্যন্ত আমার চোখে পড়েনি, আপনি প্রথম করেছেন। আমাদের দেশে যেই সবচেয়ে বড় প্রবলেম আমি যেটা মনে করি অ্যাজ অ্যান এন্টারপ্রেনার, সেটা হচ্ছে যে বাংলাদেশের ছেলেমেয়েরা টাকা ছাড়া কাজ করতে চায় না। মানে এন্টারপ্রেনারিয়াল যে মাইন্ডসেট, এই মাইন্ডসেটটা আমাদের ছেলেপেলেগুলোর মধ্যে তৈরি হয় না। তো এই ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা একটা জিনিসই আশা করব, যারা মানে এন্টারপ্রেনার আছি এবং অল ওভার বাংলাদেশ যত এন্টারপ্রেনার আছে সবাই, হয়তোবা এখান থেকে কিছু প্রোডাকশন হবে যারা টাকা ছাড়াই কাজ করতে চাবে। তাহলে যেটা হবে, এন্টারপ্রেনাররা যারা স্টার্ট আপ করে বেসিক্যালি, ওনারা যেইগুলো কথা বলছে সেগুলো হচ্ছে মানে নর্মাল যে বিজনেসগুলো, গতানুগতিক বিজনেসের প্রবলেম। বাট একটা স্টার্ট আপের ক্ষেত্রে আমি যদি বলি, সেইখানে যে প্রবলেমটা হয়, স্টার্ট আপের টোটাল 5টা গুরুত্বপূর্ণ জিনিসের মধ্যে নাম্বার 1 গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে টিম বিল্ড আপ করা আইডিয়ার পরে। তো আমাদের দেশে টিম বিল্ড আপ করাটা সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হয়, বিকজ
আমাদের অন্টারপ্রেনারদের টাকা থাকে না, প্রথমে ফাইন্যান্সের প্রবলেম থাকে। সো দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে যে 5 জনের বা 6 জনের একটা টিম তৈরি করতে হয়। টাকা ছাড়া কেউ কাজ করতে না চাইলে আসলে টিম বিল্ড আপ করা পসিবল হয় না। সেই ক্ষেত্রে 90%-এর বেশি স্টার্ট আপ কিন্তু ঝরে পড়ে। শুরু অনেকেই করে, বাট ঝরে পড়ে, বিকজ আমরা কিন্তু সার্ভে করি, দিয়ে আমরা জানতে পারতেছি যে 90%-এর মতো অলরেডি বন্ধ হয়ে যায়। তো এইটা কিভাবে করে আসলে তৈরি করা যায়, বা এই ক্ষেত্রে আপনি সলিউশনটা কি দিবেন, এটা আমার কোশ্চেন। থ্যাংক ইউ। আমার মনে হয় রন মেহের, তোমার যেটা মেইন হলো যে এখানে ফার্স্ট হচ্ছে যে না বসো, ফার্স্ট হচ্ছে তোমাদের আমরা যে এন্টারপ্রেনারশিপ ডিপার্টমেন্টের ছেলে মেয়েদেরকে যাদেরকে আমরা বলেছি যে ইন্টার্নি হিসাবে যাবে, ইটস এ পার্ট অফ কিন্তু তার একাডেমিক অ্যাক্টিভিটিস, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। ইটস এ পার্ট অফ দ্য একাডেমিক অ্যাক্টিভিটিস, কারণ এটা তাদের করবে, ওটা আমরা ম্যান্ডেটরি করে দিচ্ছি। দ্বিতীয় হচ্ছে এটার মাধ্যমে তাদের যে সাকসেস রেটটা আসবে সেটাও কিন্তু তাদের একটা ওয়ান সোর্স অফ রেজাল্ট। বলে না যে আমি পরীক্ষায় কত রেজাল্ট পেলাম, মানে সাকসেসটাই হবে, ভ্যালু এডিশনটাই হবে তাদের কিন্তু একটা ক্রেডিট বা মার্ক। আর তৃতীয় যেটা তুমি যেটা বললা যে দিস ইজ ট্রু, যে এটা অনেকে এটা খুব খুব ন্যাচারাল, কারণ পয়সা ছাড়া কেউ কাজ করতে চাবে না, এটা খুবই বাস্তবতা। আমি এটাকে খারাপভাবে দেখি না, কারণ সবাই কিন্তু একটা কিছু করতে চায়। বলে না দেয়ার ইজ নো পার্মানেন্ট এনিমি, দেয়ার ইজ নো পার্মানেন্ট ফ্রেন্ড, পার্মানেন্ট হচ্ছে ইন্টারেস্ট। তো ইন্টারেস্টটা মানে কি মানি। তো এই কারণে এই অ্যাটিটিউডটা খারাপ না, বাট আমি যেটা মনে করি শেখার জন্য এই স্যাক্রিফাইসটা করতে হবে, এটা আমি তোমার সাথে একমত। এবং আমার মনে হয় ওই কালচারটা আমরা তৈরি করছি বলেই কিন্তু আজকে কথা বলার সুযোগ বা আজকে এই অপরচুনিটিগুলো আমরা তৈরি করছি। তো আমার মনে হয় থ্যাংক ইউ, আমার মনে হয় যে থ্যাংক ইউ ফর ইউর গুড প্রপোজাল। এটা আমরা অলরেডি যেহেতু বলছি যে আমরা ইয়েতে ইনিশিয়েট নিচ্ছি। স্যার আমি এহতাসাবুল হাবিব অভি, 31 ব্যাচ সিএসসি। স্যার আমি 2016-তে সিএসসি কমপ্লিট করে তারপর স্যার 2 বছর জব করি লিঙ্কট্রি টেকনোলজিসে, দেন 2018-তে একটা বিজনেস লঞ্চ করি স্যার, সেটা হচ্ছে ডিপ্লো ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আমার কোম্পানির নাম। এটা হচ্ছে স্যার একটা ইন্টেরিয়র অ্যান্ড এক্সটেরিয়র ডিজাইন কোম্পানি। স্যার যে ডিফিকাল্টিসটা এখন ফেস করতেছে স্যার মার্কেটে, সেটা হচ্ছে স্যার মার্কেটে ভ্যালু পাচ্ছি না স্যার। আমরা স্যার অনেক বড় বড় দু একটা কাজ করেছি, যেমন স্যার বিডার যে সিআইপি লঞ্চটা এখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, এটা স্যার প্রথমে সিআইপি লঞ্চ ছিল, পরে রিনোভেশন করে বিডা এবং চামিলি মিলে, সিভিল এভিয়েশন মিলে এখন নতুন করে লঞ্চ হয়েছে স্যার, যেটার নাম দিয়েছে বিডা অ্যান্ড চামলি লঞ্চ। এই লঞ্চটা স্যার আমরা করি স্যার, এবং সবাই অ্যাপ্রিসিয়েট করেছিল লঞ্চটা দেখে যে এটা গভর্নমেন্ট যত লঞ্চ আছে এর মধ্যে সব থেকে ভালো ছিল আমাদের এই লঞ্চটা। আপনি গেলে হয়তো বা দেখতে পারবেন স্যার আমাদের কাজটা। এখানে স্যার গভর্নমেন্ট কাজ করতে গিয়ে যেটা সমস্যা হচ্ছে স্যার, প্রচুর ফিডিং চেইন থাকে স্যার, ঘুষের ব্যাপার থাকে স্যার। যেখানেই কোটেশন সাবমিট করি স্যার, ওখানেই একটা ভালো একটা মার্জিন ডিমান্ড করে যে এই পরিমাণ মার্জিন লাগবে। এরপর স্যার কর্পোরেটগুলোতে স্যার ভালোভাবে ভ্যালু পাই না, কারণ আমাদের এই স্যার ক্যাপাসিটি দিয়ে খুব বেশি ওনারা ট্রিট করে না আমাদেরকে ভালোভাবে। বাট স্যার আমাদের ডিজাইনটা এত ভালো যে আমরা কোথাও এখন পর্যন্ত ফেইলার হয়নি। শুধু ফেইলার হয়েছে স্যার শুধুমাত্র এই ঘুষের ব্যাপারটাতে, আর দ্বিতীয়ত হচ্ছে ভালোভাবে ভ্যালু না পাওয়ার কারণে স্যার। এই ক্ষেত্রে স্যার একটু হেল্প চাচ্ছিলাম স্যার। থ্যাংক ইউ। আমার মনে হয় আমি দুইটা কথাই বলবো যে এন্টারপ্রেনার নিড টু নো হাউ টু ওভারকাম। তোমার ডিজাইন যদি ভালো হয়, এটা আমি মনে করি যে ইউ শুড ওভারকাম। তো যাই হোক, আমি সলিউশনটা দিচ্ছি। আমরা এইটাকে টার্গেট করে একটা ইনিশিয়েট নিয়েছি, ইটস ওয়ান সোর্স অফ রিসার্চ প্রজেক্ট। আমরা ড্যাফোডিল রিয়েলিটি নামে আমরা একটা নতুন একটা ইনিশিয়েট আমরা ইতিমধ্যে নিয়েছি। তো আমি তোমাকে সাজেস্ট করব শাকিল কেউ জানে না, শাকিলকে কেউ চিনে? আর তাহলে আমার মনে হয় দিদার বা কারোর সাথে কথা বললে তুমি শাকিল, অথবা শাকিলের ইমেলটাও খুব সহজ, shakil.bre, আমার মনে হয় @daffodilvarsity অথবা diu.edu.bd। আমার মনে হয় তুমি তার সাথে একটু বসো, ইউল গেট দ্য রেস্ট সলিউশন। হ্যাঁ স্যার, আমি এনজি টেকনিক্সের ফাউন্ডার। আমার রিসেন্টলি অনেকগুলো সলিউশন নিয়ে আমি কাজ করি, সফটওয়্যার, নেটওয়ার্কিং সলিউশন। তো রিসেন্ট আমি হার্ডওয়্যার সলিউশন নিয়েও কাজ করছি অনেক দিন ধরেই। তো আমার প্রতি মাসে 10 থেকে 20 লাখ টাকার হার্ডওয়্যার রেগুলার সেল হচ্ছে। আমি স্মার্ট গ্লোবাল ব্র্যান্ডের সাথে ক্রেডিট ফেসিলিটিসও পাচ্ছি, কিন্তু স্যার কোনোভাবে ডিসিএল এর সাথে কিছু করতে পারতেছি না। স্যার জাফর স্যারের সাথে অনেকবারই মিটিং করেছি, আমি হচ্ছে আইডিবির ব্রাঞ্চেও কথা বলেছি সোলাইমান স্যারের সাথে, যতবারই বলে দিব আমি ক্রেডিট ফেসিলিটিস দিতে পারবো না। আমরা রিটেল করি। এটা সলিউশনটা আমি দিয়ে দিচ্ছি, কারণ ব্যাপার হচ্ছে তুমি যাদের কাছ থেকে নিয়ে আসছো ক্রেডিট ফেসিলিটি পাচ্ছ, বিকজ দে আর দ্য ইম্পোর্টার। আমরা এখন কিন্তু কমন প্রোডাক্টগুলো আমরা করি না, কারণ এগুলো তো প্রফিট মার্জিন খুব কম। কিন্তু এই যে আমি ডায়াসটার সামনে কথা বলছি, তুমি এটা নাও, এটা ক্রেডিট ফেসিলিটি না দিলে তুমি আমার কাছে চলে আসো। আমরা যেগুলো নতুন প্রোডাক্ট করি, মানে আমাদের কিছু প্রোডাক্ট আছে লাইক অল ইন ওয়ান। কেমন আমাদের কিছু প্রোডাক্ট আছে, যেমন এই যে দেখো অটোমেটেড, এই যে তোমার ডিজিটাল ডায়াস, মানে আমরা যেসব প্রোডাক্টগুলো আমরা নিজেরা করি, মানে কিছু প্রোডাক্ট আছে আমি আবার রিপিট করছি, এগুলো আমরা করি,
ওই প্রোডাক্টগুলোতে তোমাকে যত রকমের ফ্যাসিলিটি দেওয়া তোমাকে ফ্যাসিলিটি দিবে। কারণ তুমি জাফর সাহেবের কাছে এবার গিয়ে বলো আপনারা কোন প্রোডাক্টগুলোতে এক্সক্লুসিভলি রাইট আছে। স্যার আমার যেটা ইস্যু হচ্ছে স্যার, অনেক সময় স্মার্টের প্রোডাক্ট থাকে না। যেমন এখন আমি কথা বলছি, স্মার্টের নক দিয়েছি, বলছে যে আমার কাছে প্রোডাক্টটা নাই। আমি হয়তো ডিসিএল এ ফোন দিলে দেখবো যে স্মার্টের ডিসিএল এর কাছে আছে। এখন আমার কর্পোরেট ক্লায়েন্টরা তো ক্রেডিট ছাড়া নিতে চায় না। না মানে ওই জায়গাটা আমি কথা বলছি এই কারণে, তার কারণ হচ্ছে যে আমরা ওইটার উপর আমাদের কন্ট্রোল নাই অনেস্টলি স্পিকিং। কারণ এটাও তোমাদেরকে বলি, যারা ব্যবসা করছো, আমি প্রথমেই মাঝেও একবার বলছি রেড ওশনে ফাইট করো না। কারণ যেটা সবাই করে, কারণ আমি করি না। কারণ এই যাদের যেই কোম্পানিগুলোর নাম বললাম কাউকে আমি ছোট করছি না। দেখো একসময় কিন্তু পুরো মার্কেট আমি কন্ট্রোল করছি। 98, 99-এ 90%, 80% মার্কেট আমি কন্ট্রোল করতাম, অন্যরা কিন্তু আমার ডিলার ছিল। কিন্তু 2000 সালে এসে তারা যখন বলে যে আপনার প্রাইস থেকে আমাদের প্রাইস ভালো, তখন আমি বলছি এই ব্যবসা আমার দ্বারা হবে না। তার কারণ হচ্ছে আমি যদি এখন সেই ফাইটই করতাম, আজকে তোমাদের সামনে দাঁড়ানোর সুযোগ ছিলাম না। ওই জন্য ওইটাও তোমাকে মাথায় রাখতে হবে। যেমন আমি কিন্তু ডিসিএলকেও বলি যে তোমরা এমন কোনো আইটেম ফাইট করো না, ইম্পোর্ট করো না, যে আইটেম দেখা গেল যে তুমি আনার পরে দেখলো যে লস হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের কাছে অনেকগুলো ইনোভেটিভ প্রোডাক্ট আছে এবং এগুলোর ভেরি ফ্র্যাঙ্কলি স্পিকিং প্রফিট মার্জিনও ভালো। জি স্যার। যেটা গোপনীয় কথা, তারপরেও বলছি তুমি ওই প্রোডাক্টগুলো তার সাথে কথা বলো। জি স্যার, আমি তো সবগুলো নিয়েই কাজ করছি। এখন ক্লায়েন্ট যেটা চায় এগুলোতে আমাকে তুমি দিতে হয়। মজা পাবা। জি স্যার। কেমন? ঠিক আছে। আর তারপরে যদি পার্সোনালি কথা বলতে চাও, জাফর সাহেব একদিন এসো, আমি তোমার আরেকটু হয়তো মাইক্রো লেভেলে বোঝাবো। শেষ করতে আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ স্যার। আমি ইমরান, ড্যাফোডিল পলিটেকনিক থেকে 2015 সালে ডিপ্লোমা শেষ করি কম্পিউটার ডিপার্টমেন্ট থেকে। স্যার আমি ডেভেলপার অ্যান্ড ফাউন্ডার, আমরা একটা প্ল্যাটফর্ম দাঁড় করেছি, আমার ফ্রেন্ড শামীম। আমরা স্যার জানি না সবাই কিভাবে নেবে, আমরা প্ল্যাটফর্মটা দাঁড় করেছি, এটা হচ্ছে bloodmanage.com, যেটা কোয়ান্টাম ফাউন্ডেশন। জি স্যার, bloodmanage.com। সরি, bloodmanage.com। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার তো আমরা যেটা ওই যে কোয়ান্টাম ফাউন্ডেশন, তারপরে বাঁধন এনারা করেন স্যার। তো আমরা যেটা করেছি স্যার, সেটা হচ্ছে এটার মাধ্যমে তো ব্লাড নিতে পারবে, দিতে পারবে, প্লাস এইটা থেকে হচ্ছে আমরা যেটা করতে চাই, এই যে রাস্তায় অনেকেই পড়ে থাকে, অ্যাক্সিডেন্ট করে থাকে, তারপরে হচ্ছে গ্রামে যারা প্রত্যন্ত অঞ্চলে থাকে তাদের হচ্ছে ট্রান্সপোর্ট ব্যবস্থা, তারপরে স্যার আমরা যারা চিকিৎসা ব্যবস্থাটা, যেটা যেমন বাংলাদেশে স্যার প্রতি বছর 13 লাখ ব্যাগ রক্ত লাগে, যেখানে রক্তের অভাবে 55,000 মানুষ মারা যায়। এর থেকে 35 থেকে 40% ব্লাড ম্যানেজ করে হচ্ছে নিকটতম আত্মীয় স্বজন থেকে, 15 থেকে 20% দেয় স্বেচ্ছাসেবীরা, আর 15 থেকে 20% হচ্ছে স্যার যারা প্রফেশনাল রক্ত বিক্রেতা। কোশ্চেনটা বলো স্যার। আমাদের কোশ্চেন হচ্ছে স্যার, আমরা এইখান থেকে একটা বিজনেস লঞ্চ করব, সেটা হচ্ছে মেডিকেল ইকুইপমেন্ট বিজনেস। তো স্যার আমাদের এখন যে আমরা নতুন শুরু করেছি স্যার, আমাদের দরকার হচ্ছে স্যার অডিয়েন্স বিল্ড আপ করা। তো আমরা অডিয়েন্স বিল্ড আপটা কীভাবে করবো স্যার এটা, আর হচ্ছে আমাদের কিছু স্পন্সর দরকার, যেহেতু আমরা কিছু সেমিনার করব, সাথে হচ্ছে চিকিৎসা ব্যবস্থা ফ্রি, কিছু চিকিৎসা ব্যবস্থা দিব, এই জন্য স্যার আর কি আমরা কিভাবে। আমার মনে হয় যে তুমি যেটা করে শুরু করেছো ডেফিনেটলি গুড ইনিশিয়েটিভ, বাট ইউজুয়াল প্র্যাকটিসটা হয় মানুষ কিন্তু একটা পয়সা আর্ন করার পরে এই ধরনের কাজ করে। বাট তুমি দেখি আগেই চলে গেছো সোশ্যাল কন্ট্রিবিউশনে, ইটস এ গুড সাইন যে তোমার মানসিকতা ভালো, এটা একটা ভালো আইডিয়া। আবার হয়তো এটাও হইতে পারে যে তুমি যেই কথাটা বললা যে এর মাধ্যমে আমি একটা নেটওয়ার্ক এস্টাবলিশ করবো, তারপর আমি আমার কি বলে যে মেডিকেল ইনস্ট্রুমেন্টগুলো আমি সেল করব, এটাও হইতে পারে। তো এই ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে সেটা হলো যে তুমি যে নেটওয়ার্কগুলো বা যাদেরকে তুমি সেবাগুলো দিচ্ছ তারাও তোমার প্রতি সেঙ্গুইন হয়, বা তুমি হসপিটালগুলোর সাথে যে ম্যানেজমেন্ট করছো বা তাদের সাথে কি নেটওয়ার্ক করছো, তার উপরে ভিত্তি করে কিন্তু তুমি ইকুইপমেন্ট অ্যানালাইসিস, মার্কেট অ্যানালাইসিস, যেটা আমি আগেও বলেছি কম্পিটিটিভ অ্যানালাইসিস, সোর্সিং অ্যানালাইসিস, এগুলো কিন্তু তোমাকে জানতে হবে। যেমন একটা ব্যাপার হলো তুমি যদি রিয়েল ক্লায়েন্টকে না জানো, তার প্রোডাক্ট সম্পর্কে না জানো, তার কম্পিটিটিভ অ্যানালাইসিস সম্পর্কে না জানো, তাহলে কিন্তু আলটিমেটলি তুমি কিন্তু এই প্রোডাক্ট মার্কেট করতে এসে তুমি ভালো করতে পারবে না। কারণ সবসময় এটা মাথায় রাখবে, তুমিও কিন্তু যেটাতে আসছো ইটস এ রেড ওশন, এখানে অলরেডি হাজার হাজার লোক এখানে কাজ করে, তাদের সাথে কম্পিটিশন করে তোমার টিকে থাকতে হলে কিন্তু ইউ হ্যাভ টু বি ইনোভেটিভ। তোমাকে এমন কিছু করতে হবে যেটা আর 10 জন হয়তো তোমার থেকে আর একটু মানে কি বলা যায় যে তুমি আর 10 জন থেকে একটু এগিয়ে থাকবা। তো এই জন্য স্ট্রেট সাজেশনটাই যেটা হচ্ছে যে তুমি তোমার ব্লাড ডোনেশনে যে কাজটা করছো সেটা তুমি কন্টিনিউ করো, কারণ যেহেতু অলরেডি ইউ আর অলরেডি এক্সপান্ড করছো, তাই না? তো সেটার মাধ্যমে তুমি ব্রিজিং করো, 8টা 10টা কি বলা যায় যে হসপিটালের সাথে তুমি এটা সম্পর্ক করো, একটু লেগে থাকো, সম্পর্কটা করো এবং বিভিন্নভাবে, যেমন তুমি বলো স্পন্সর চাই,
এটাও তো বলতে পারতো যে ভাই আপনার স্পন্সর লাগবে না, আপনি আমাদেরকে একটু সাপোর্ট করবেন, আপনার যে প্রোডাক্টগুলো হচ্ছে এটার উপর আমাদেরকে একটা আইডিয়া দিবেন, ওইটাও কিন্তু একটা স্পন্সর। যা আমরা আপনার পক্ষে আমরা সোশ্যাল নেটওয়ার্কিতে বা বিভিন্ন জায়গায় আমরা মার্কেটিং করব। তখন তারা কিন্তু তোমার প্রতি একটা কি বলা যায় যে একটা সফট কর্নার বা একটা রেসপেক্ট তোমার প্রতি গ্রো হবে। এর মাধ্যমে তুমি তার কাছে কিছু ডেটা কালেকশন করতে পারবা, কিছু বিজনেস অপরচুনিটি নিতে পারবা। কারণ এমনও তো আছে যে হয়তো কালকে এমন একটা হসপিটালে গেলা, যেই হসপিটালে তুমি যখন কথা বলছো ওই সময় তাদের হয়তো ডায়ালাইসিস মেশিনটা নষ্ট হয়ে গেল, সে ইনস্ট্যান্টলি তোমাকে বলবো আচ্ছা ঠিক আছে তুমি একটা ডায়ালাইসিস মেশিন দিতে পারবো, আর তুমি তো বলো আমি তো এখনো শুরু করি নাই, তাইলে কিন্তু ওরা রাগ হয়ে যাবে। আর তুমি তো ডায়ালাইসিস মেশিন লাগবে, আচ্ছা আমাকে গিভ মি হাফ এন আওয়ার। তুমি তোমার কাছে ডাটাবেজ আছে তাই না, ডায়ালাইসিস মেশিন কারা মানে, তুমি খটখট করে ফোন করে বলো যে ভাই ডায়ালাইসিস মেশিন আপনার স্টকে আছে, হ্যাঁ আছে, কোন দেশে, জার্মানির, এত প্রাইস দিতে পারবেন, হ্যাঁ এত প্রাইস, তুমি সাথে সাথে ওদেরকে বলো হ্যাঁ আমি আপনাকে কোটেশন পাঠিয়ে দিচ্ছি, তখন কিন্তু ব্যবসাটা পেয়ে যাবা। এবং এর মাধ্যমে কিন্তু তুমি একটা রেভিনিউ পেয়ে গেলে, কারণ দুই পক্ষের সাথে ব্রিজিং করে দিয়ে তাকে কিন্তু বলা যে ভাই আমার জন্য 5% রাখবেন বা 10% রাখবেন। তো তাহলে হবে কি এইভাবেও তুমি কিন্তু আলটিমেটলি দেখা গেলো যে আসতে, যেমন তুমি যখন একটা ডায়ালাইসিস মেশিন দিয়ে দিবা, বা এমনও হইতে পারে তুমি 1 টাকাও প্রফিট করলে না, তুমি হয়তো ক্লায়েন্টকে বলো যে ভাই আমি কিন্তু এটাতে 1 টাকাও প্রফিট করিনি, কিন্তু আপনি আমাকে ভবিষ্যতে একটা অপরচুনিটি দিন। এটাও কিন্তু একটা মার্কেটিং, তারা কিন্তু মনে করবে আরে ছেলেটা তো আলটিমেটলি একটা অনেস্ট কাজ করলো। তো এই জন্য দেয়ার ইজ এ প্ল্যান্টি অফ অপরচুনিটি, কিন্তু বারবারই বলছি যে তুমি ট্র্যাকটা ঠিক রাখতে হবে, নেটওয়ার্কটা ঠিক রাখতে হবে, সোর্সিংগুলো জানতে হবে, এবং সবসময় নোট রেখে রাখো। এই যে আমি মাঝে যে কথাগুলো বললাম যে তোমরা জীবনে কাজ দুইবার কেউ করো না, কারণ জীবনে যদি দুইবার কাজ একই কাজ করো তাহলে তোমার তো আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠাবে না, আর চাইলেও আল্লাহ তোমার যেই টাইম দিছে তার বাইরে দিবে না, আবার এর ভিতরে ঘুমাইতে হবে, এর ভিতরে সব কাজই করতে হবে, তাই না? তো সুতরাং যতটুকু সম্ভব চেষ্টা করবা, সবাই এন্টারপ্রেনারদেরকে সবাইকে বলবো যে তোমরা কোনো কাজ যাতে দুইবার না হয়। আমার একটা নতুন একটা আইটি ফার্ম আছে, এটা হচ্ছে টেট্রাভার্স। আমরা মূলত অ্যাপ ডেভেলপমেন্ট এবং ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। তো আমাদের যেটা হয়, ক্লায়েন্ট অনেক এবং কাজের চাপও অনেক, 4-5টা প্রজেক্ট সবসময় থাকে, কিন্তু সমস্যাটা হয় স্যার আমরা যেরকম ডেভেলপার চাই এরকম স্কিল্ড ডেভেলপার নিতে গেলে যে স্যালারি তারা এক্সপেক্ট করে সেটা আমরা দিতে পারি না প্রথম তো অবস্থায়। আমি তো আজকে সলিউশনটা দিলাম, তোমার যেই টাইপের ডেভেলপার চাও তুমি ওই টাইপের ডেভেলপার রিকোয়ারমেন্টস নিয়ে তুমি এখানে আমাদের কম্পিউটার ডিপার্টমেন্টের কথা বলো যে আমার এই টাইপের ডিপার্টমেন্টে চাই, দরকার হলে আমাদের ছেলে মেয়েদেরকে আমরা অ্যাসাইনমেন্ট করে দিব, তোমার প্রোডাক্ট তারা কোর্স কারিকুলামের ভিতরে তারা কমপ্লিট করবে। তো করার পরে তাহলে তোমারও কাজ হয়ে গেল, তখন তুমি তাদেরকে অল্প পয়সাও নিতে পারলা, দ্বিতীয় হলো তুমিও তাকে একটা রাইট ইন্ডাস্ট্রির একটা অপরচুনিটি তৈরি করে দিলা। জি স্যার, এটাই চাচ্ছিলাম। ঠিক আছে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় উইশ অল অফ ইউর গুড লাক, ভালো থাকো। হ্যাঁ।